চরগুলো এতটাই জোরালো ছিল যে লোকেরা এখনো নিজেদের হতভম্ব ভাব কমাতে পারছে না। অদ্রিজা ঘুরে সবার মুখ দেখল, তারপর আবারও রামিসার দিকে তাকিয়ে বলে, কি হয়েছে? এখনো বেহায়ার মতো দাঁড়িয়ে আছেন কেন? রামিসা অপমানে গালে হাত দিয়ে সবার দিকে তাকিয়ে সাইফানের দিকে তাকায়। সাইফান নিজেই বোকা হয়ে আছে। সে কোনো কথা খুঁজে পাচ্ছে না। অদ্রিজা রামিসার দৃষ্টি অনুসরণ করে সাইফানের দিকে তাকায়। সাইফান হতবাক মুখ নিজে সানাফকে বুকে চেপে সোফায় বসে আছে। অদ্রিজা দেখল, তারপর প্রতিক্রিয়াবিহীন রামিসার দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, উনি কিছু বলবে না, তাই এখন তাকিয়ে থেকেও লাভ নেই। আপনি এখন আসতে পারেন। রামিসা অপমানে থমথমে মুখ নিয়ে বলে, তোমায় আমি পরে দেখে নেব। পরে দেখার দরকার নেই। আমার কথা মনে পড়লে এই চরগুলোও মনে পড়ে যাবে। কথাটা বলেই ঠোঁট প্রসারিত করে হাসে অদ্রিজা। রামিসা রাগান্বিত মুখে দরজা দিয়ে বেরিয়ে যায়। এবার অদ্রিজা বাকি মানুষের দিকে তাকিয়ে দেখল সবাই এখনো চুপচাপ তাকিয়ে আছে। অদ্রিজা হাসল, তারপর শান্ত চোখে তাকিয়ে বলে, মানুষের একটা বিপদ হোক, আপনাদের খুঁজে পাওয়া যায় না, কিন্তু তামাশার কথা বলেন। এই যে আপনারা কোথা থেকে চলে এলেন, এমন চলে আসেন। একটা বাহিরের মানুষের কথার ভিত্তিতে আপনারা তামাশা বানালেন। অথচ এবারও শুনতে চেয়েছেন আমার আর ডক্টর সাহেবের সম্পর্ক কি? না, আপনারা একপাক্ষিক বিচার করে ডক্টর সাহেব আর আমার জড়িয়ে উল্টোপাল্টা কথা বললেন। চরিত্রে কালি লেপটে দিলেন। আসলে আপনাদের বলেই লাভ কি? সোসাইটি মানেই এমন। তাহলে তাল বানানোর জন্য সবাই উঠেপড়ে লেগে যায়। যাক, ভালোই হলো। এখন দয়া করে আপনারা আসতে পারেন। আপনাদের আমাদের কোনো দরকার নেই। দয়া করে আমাদের ফ্ল্যাটের সামনে আসবেন না। আমি চাই না আপনাদের এই মজার তামাশার কারণে আমাদের ব্যক্তিগত জীবনে প্রভাব পড়ে। এবার আসুন। অদ্রিজা কথা শেষ করে লম্বা শ্বাস ফেলে। সাইফান হয়তো কিছু একটা বলতো, তবে অদ্রিজার রাগে মাথার ভেতর ধপধপ করছে। কাউকে খুন ন করতে পারলে আপাতত শান্তি লাগত, কিন্তু এটা আপাতত কখনোই সম্ভব না। তাই মুখ ঘুরিয়ে এগিয়ে এসে সাইফানের সামনে এসে দাঁড়ায়, তারপর গম্ভীর কণ্ঠে বলে, ছেলে দিন। উনারা গেলে দরজা বন্ধ করে আসবেন। একটা সিগনেচার, একটা কবুলে এত জোর, এত অধিকারবোধ। সাইফান ঢোক গিলল, তারপর অরিজার শ্যামবর্ণের রাগান্বিত মুখের দিকে তাকিয়ে সানাফকে কোলে তুলে দেয়। অদ্রিজাও সানাফকে কোলে তুলে হেঁটে ড্রিংরুমের মাঝে এসে আবারও থমকে দাঁড়ায়, তারপর পিছনে ঘুরে সাইফানকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করে, আপনার রুমে যাব নাকি গেস্ট রুমে? সাইফান ঢোক গিলল। কে যেন বলেছিল, ছোট মরিচের ঝাল বেশি। কথাটা এখন মনে হচ্ছে প্রমাণ পেয়ে গেল। সবার মুখের দিকে তাকিয়ে আবারও অদ্রিজার পানে তাকিয়ে বলে, মার রুমে। অদ্রিজা চলে গেল। অদ্রিজা যেতেই সাইফান লোকগুলোর দিকে তাকালো, তারপর গম্ভীর কণ্ঠে বলে, আপনারা যাবেন নাকি? যাচ্ছি। এই চলো চলো। কথাটা বলেই সবাই বিদায় নেয়। বিদায় নিতেই দরজা বন্ধ করে দেয় সাইফান। তারপর একটা লম্বা শ্বাস ফেলে। পরিস্থিতি কোথা থেকে তাকে কোথায় নিয়ে গেছে। অবিশ্বাস্য। খাবার টেবিলে খাবার এখনো পড়ে আছে। খেতে ইচ্ছে করছে না। অদ্রিজাও যে এত সব হবার পর খাবে না সেটাও সে বুঝতে পারল কেন যেন। তাই ধীর পায়ে এগিয়ে নিজের রুমের সামনে এসে দরজায় নক করল। ভেতর থেকে কোনো উত্তর এলো না, তাই দরজাটা হালকা খুলে মাথা ঢুকিয়ে রুমের দিকে তাকায়। অদ্রিজা সানাফকে বুকে জড়িয়ে ধরে শুয়ে আছে। ঘুমিয়েছে কিনা বুঝতে পারল না। কিন্তু সানাফকে তো খাওয়াতে হবে, না হলে এখন আর এই রুমে আসতো না সাইফান। তাই জড়তার সাথে দরজা ঢেলে ভেতরে ঢোকে সাইফান। অদ্রিজা টের পেতেই গম্ভীর গলায় বলে, ওখানেই দাঁড়ান। শটান হয়ে দাঁড়িয়ে যায় সাইফান। কি একটা অবস্থা! ঝুপ করে উঠে বসে অদ্রিজা, তারপর রক্তলাল বর্ণের চোখে তাকিয়ে বলে, সব সময় কি এমন চুপি থাকতেন? লোকজন যা তা বলছিল। আর ওই কনগ্রেচুলেশনস মিসেস ইয়াজিদ। রাখেন আপনার শুভেচ্ছা। জবাব দিন। ছেলেকে খাওয়াতে হবে। ওকে দিন। দেখুন ডক্টর সাহেব, যা জিজ্ঞেস করছি তার জবাব আগে দিন। সেটার জন্য অনেক সময় পরে আছে। এখন আপাতত খেতে হবে। মেজাজ খারাপ হয়ে এলো অদ্রিজার। ঝুপ করে বিছানায় শুয়ে পড়ে সে। সাইফান দীর্ঘশ্বাস ফেলে, এই মেয়ের রগে রগে এমন তেয়ারামি, নাকি আজকে ইচ্ছে করেই এমন করছে কে জানে। ততক্ষণে অদ্রিজাও গম্ভীর কণ্ঠে বলে, ছেলে নিয়ে যান। আমি দিতে পারব না। আবারও শ্বাস টানল সাইফান।
তার সাথে হচ্ছে কি এসব? মেয়েটাকে ঘরে জায়গা দিয়ে ঝামেলার পর এখন মনে হচ্ছে মেয়েটার ঘর আর সে এমনি থাকতে এসেছে। কোইন্সিডেন্টের সাথে তো এমন তোত্তারা জবাব দিতে পারেনি। তাহলে সাইফানের সাথে এমন তোত্তারামি করার মনে কি? নিত্যন্তই ভদ্রলোক সাইফান, যদি এটা ভার্সিটি লাইফ হতো তাহলে অদ্রিজার এই তেরামি ছুটাতে ঘন্টার ব্যবধান হতো না। ছেলেকে নিয়ে বেরিয়ে যাবার আগে অদ্রিজা বলে, এই রুমেই আসবেন, কথা আছে আপনার সাথে। খবরদার যদি অন্য রুমে যান তো আপনার খবর আছে। আবারও ঢোক গিলল সাইফান। এই মেয়ে এমন করছে কেন? রামিসাকে চড়ানোর দৃশ্য দেখে বাকবিতণ্ডায় লিপ্ত হতে ইচ্ছে করছে না সাইফানের। কেমন ভয় ভয় লাগছে। সে তো এমন ভীতু ছিল না। অথচ 1-2 আঙুলের মেয়ে রামিসার মতো মেয়েকে চড়াতে পারে, সে সব পারবে। সেখানে সাইফান কোনো ছাই। ছেলেকে কোনো মতে খাইয়ে ঘুম পাড়িয়ে নিয়ে এসে বিছানায় রাখে। অদ্রিজা চোখ বন্ধ করে শুয়েছিল। সাইফান সানাফকে অদ্রিজার পাশে বিছানায় রেখে বিপরীত পাশে এসে বসতেই অরিজা ঘুরে তাকায়, তারপর রাগান্বিত মুখে বলে, এখান থেকে উঠুন, উঠুন, আগে আমার সব প্রশ্নের জবাব দেবেন, তারপর বসবেন নাকি ঘুমাবেন আপনার ব্যাপার। সাইফান জোরপূর্বক হাসার জন্য ঠোঁট প্রসারিত করল, হলো না, তবে অদ্রিজার ঝাড়ি খেয়ে দাঁড়িয়ে গেল, তারপর মুখ ছোট করে বলে, পেটের দিকটা ব্যথা করছে, একটু বসি মিসেস। চোখ ছোট ছোট করে তাকায় অদ্রিজা। এই লোক এমন ভীতু হয়ে আছে কেন? অদ্রিজা কি আসলেই এমন কিছু করে ফেলেছে তাই লোকটা তাকে ভয় পাচ্ছে? তবুও নরম হলে চলবে না অদ্রিজা। তোর মা তার সংসার বাঁচাতে পারেনি, সংসার করে মরেছে। তাই বলে তুই তো আর তোর সংসার বানের জলে ভাসিয়ে দিতে পারিস না। রামিসা শাক চুন্নির হাত থেকে সবাইকে বাঁচাতে হলে এমন ভয় রাখতে হবে। আর এই ডক্টরকে আঁচলে রাখতে হলে এমন ভয় পাওয়া ভালো। অ্যাটলিস্ট রামিসার সাথে কথা বলতে যাবে না। এসব ভেবে দম ছাড়ল। সাইফান অদ্রিজার উত্তরের অপেক্ষায় আছে। তাই অদ্রিজা গম্ভীর মুখেই বলে, হু, বসুন, তারপর প্রথম থেকে সব বলবেন। সাইফান পেটের কাছ থেকে ধরে বিছানায় বসল। তারপর বালিশ নিয়ে পিঠের পেছনে দিয়ে হেলান দিয়ে বলে, পাশের বেড সাইড টেবিলের ড্রয়ারে একটা 8 বক্স আছে, একটু দেবেন। অদ্রিজা উঠে এসে ড্রয়ার থেকে বক্স নেয়। তারপর আবারও এসে নিজের জায়গায় বসে। সাইফান বলে, আমি ড্রেসিং করব, আপনি কি তাকিয়েই থাকবেন? এখন নির্লজ্জ ভাবলে ভাবুন, আমার কিছু করার নেই। বিয়ে করেছি, সংসারও করতে হবে, তাই সব কিছু এখন নিজেরই করতে হবে। দ্রুত বলুন, আর শার্টটা খুলুন, আমি ড্রেসিং করে দিচ্ছি। হতবাক চোখে তাকিয়ে থাকে সাইফান। তা দেখে অদ্রিজা নিজেই সাইফানের শার্টের বোতামে হাত দেয়। সাইফানও চমকে অরিজার ছোট হাতটা চেপে ধরে বলে, কি করছেন? জামাইয়ের সেবা। বোকা বনে যায় সাইফান। মাথার স্ক্রু কি ঢিলা নাকি এই মেয়ের? বিয়ে হয়েছে কোথায় রাগারাগি করবে, কান্নাকাটি করবে, অথচ এই মেয়ে এমন প্রতিক্রিয়া করছে যেন এটা হওয়ারই ছিল। অদ্রিজা চুলে একটা হাত খোপা করে। তারপর অন্য হাত দিয়ে সাইফান হাত সরিয়ে শার্ট উন্মুক্ত করে ব্যান্ডেজটা খুলে নিয়ে তারপর একটা তুলো নিয়ে তাতে স্যাভলন নিয়ে নেয়। সাইফান বোকার মতো অরিজার ছোট মুখের দিকে তাকিয়ে আছে। অদ্রিজা প্রতিক্রিয়াবিহীন কাটা জায়গায় তুলোটা চেপে ধরে বলতে শুরু করে, আপনার আমার বিয়েটা যেভাবে হয়েছে হয়েছে। আমার একটা থাকার জায়গা লাগতো, আপনার বাচ্চা সামলানোর জন্য একটা বিশ্বস্ত মানুষ লাগতো, আর সানাফানের দেখা শোনার জন্য তার কাছের কেউ। আমরা সবাই আমাদের স্বার্থ নিয়েই ছিলাম। তবে ভাগ্যবশত আপনি আমার স্বামী হলেন। আমি আপনার বউ আর সানাফের মা। এখন আগে কি হয়েছে তা না ভেবে সামনের দিনের কথা ভাবুন। আর একটা কথা মনে রাখবেন, বিয়ে একটা পবিত্র জিনিস। খোদা তাআলা স্বামী স্ত্রীর বিচ্ছেদ অপছন্দ করে। এখন কথা হলো, এসব কথা কেন আপনাকে বলছি? আমি আপনার স্ত্রী। আমি জানি না আপনার সাথে তার সম্পর্ক কেমন ছিল, কি হয়েছে। তবে আপনি আমাকে বলবেন, আমি শুনব। তার আগে আমার দিকটা আপনার শোনা উচিত, জানা উচিত। কেন আমি সহজ হতে চাইছি। আজকে রাতটা আমি এই রুমে থাকব। সব বলবো, আপনিও বলবেন। দুজনেরটা পরিষ্কার হবার পরে আগামীকাল আপনি সিদ্ধান্ত নেবেন এই মিসেসে। অদ্রিজা ইয়াজেদের স্থান গেস্ট রুমে হবে নাকি এই রুমে? শান্ত চোখে তাকালো সাইফন। অদ্রিজা কথা বলতে বলতে চোখ তুলে সাইফানের দিকে তালো, তরপর নিষ্পাপ হাসল। বড় অদ্ভুত লাগলো সেই হাসি। সাইফান এখনো নির্বিকার। অদ্রিজা লম্বা শ্বাস টানল, তারপর বলতে শুরু করে, যখন থেকে বুঝতে শিখলাম
আব্বাকে আমাদের বাসায় খুব একটা পেতাম না। আসতো চলে যেত। এই আসতো চলে যেত। আমাদের বাসায় খুব একটা থাকতেন না তিনি। আমি তখন জিজ্ঞেস করার মতো কিছুই খুঁজে পাইনি। আম্মাকে মাঝে মাঝে প্রশ্ন করতাম, আব্বা কেন আমাদের সাথে থাকে না? প্রতিবার আম্মা হাসি মুখে প্রশ্ন উড়িয়ে দিত, তা তো বুঝতাম না। তবে এতটুকু বুঝতাম আব্বা আমাদের সাথে থাকবেন না। তারপর সময় গড়ালো। স্কুলে ভর্তি করালো আম্মা, স্কুলে যেতাম। বাচ্চাদের বাবা মা তাদের আনতে যেত। আমি দেখতাম। মন খারাপ করে মাকে জিজ্ঞেস করতাম, আব্বা কেন আমায় নিতে আসে না? আম্মা তখনও হাসতেন। ওই হাসির পেছনে একটা লুকায়িত যন্ত্রণা ছিল। তখন না বুঝলেও পরে বুঝেছি। আবারও সময় গড়ালো। আব্বা আসতো, আমিও বায়না ধরতাম, আব্বা আজকে থেকে যান। আজকে আমরা বাহিরে ঘুরতে যাব। আরও কত কত বায়না। কখনোই তা পূরণ হতো না। অদ্রিজা থামল। তারপর কেমন অদ্ভুতভাবে যেন হাসল। চোখের কোণ বেয়ে জল নামার আগে তা খুব সন্তর্পণে মুছে ফেলল অদ্রিজা। সাইফান দেখল। তারপর ঢোক গিলে ঘুমন্ত ছেলের দিকে তাকাল। একজন বাবা হয়ে এসব করা যায়? সে তো পারেনি। অবশ্য বলে লাভ কি? হুট করেই অদ্রিজার ছোটবেলার কথা শুনে রামিসার কথা মনে উঠল। মনে মনে তাচ্ছিল্য হাসল। জন্ম দিল কি আর বাবা মা হওয়া যায়? সাইফানের ভিতরকার এক সত্তা চেঁচিয়ে বলে, না, হওয়া যায় না। আবারও অদ্রিজার কথায় মন দেয় সাইফান। অদ্রিজা ঢোক গিলে একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও বলতে শুরু করে, আমার যখন বয়স 11 মনে হয়, তখন বুঝতে পারলাম আমরা আব্বার একমাত্র পরিবার না। তার আরও একটা পরিবার আছে। বড় মা আর আরিমা আপু ছিল সেই পরিবারে। আম্মা আব্বার ব্যাপারগুলো বুঝত, তবে সে জানত না সে আব্বার দ্বিতীয় পক্ষ ছিল। রাতে আব্বার সাথে আম্মার তুমুল ঝগড়া হয়। তারপর আব্বা চলে যায়। সকালে সব দিনের মতো ঘুম থেকে উঠলাম, তবে পাশে আম্মাকে না পেয়ে একটু অবাক হয়েছিলাম। যদিও আম্মা সকালে রান্না করতে সকাল সকাল উঠত, কিন্তু ঘরের মাঝে তেমন কোনো আঁচ পাইনি। তাই কেমন মন উলটপালট হয়ে উঠল। আমাদের রুমের বারান্দা, ওয়াশরুম দেখালাম। মাকে পাইনি। তাই আমাদের রুম থেকে বের কিচেন আর বাকি সব চেক করে পাশের রুমে গেলাম। দরজাটা হালকা চাপানো ছিল। ওই রুমটা সব সময় বন্ধ থাকত, তাই নিজের মনের সন্দেহ প্রাধান্য দিয়ে রুমের দরজা ঠেলে খুলতেই আমার চোখও যা ভেসে উঠল, তা আমার জীবন উলটপালট করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। থম মারল অদ্রিজা। সাইফান আগ্রহী দৃষ্টিতে তাকিয়ে আছে। ততক্ষণে ব্যান্ডেজ শেষ। এতদিন একটা জ্বলনী ভাব থাকলেও আজকে কথার মাঝে ড্রেসিং করার সময় তা একটুও অনুভব হয়নি সাইফানের। সে জানে এটা কেন হয়েছে, তাই প্রতিক্রিয়াবিহীন রইল। অদ্রিজার চোখে জল জমা হয়েছে। তা মুছে নিয়ে আবারও তাচ্ছিল্য হাসল। তারপর শান্ত স্বরে বলে, আম্মা সুইসাইড করেছে। আমি অবুঝ ছিলাম না। বুঝতে অসুবিধা হলো না। কিন্তু অবাক করা বিষয় হলো আমি কান্না করিনি। একটুও কান্না করিনি। কিন্তু আব্বা আর আম্মার ওপর চাপা অভিমান হলো। আমি ভাবলাম আব্বাকে কল দেব। কিন্তু অনেক সকাল হবার কারণে আমি কল দেইনি। ঘরের রাতের যা ছিল তা খেলাম। পুতুল খেললাম। তারপর ভাবলাম একটু স্কুলে যাব, তারপর আবার যাইনি। আমি খুব নির্দয়, তাই না? হয়তো। আমার কষ্ট লাগেনি। অদ্ভুত রাগ উঠেছিল। কেমন রাগ জানেন? খুন করার মতো রাগ। আজকে যখন ওই সোসাইটির লোকেরা আসলো, উল্টোপাল্টা কথা বলল, আমার মন খারাপ হয়নি। আমার রাগ লেগেছিল ওই খুন করার মতো রাগ। কিন্তু প্রকাশ না করার কারণে কেঁদেছিলাম। আমার রাগ উঠলে কান্না আসে। আটকাতে পারি না। এতটুকু বলে শ্বাস ফেলল অদ্রিজা। সাইফান স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। এত সাবলীলভাবে কখনো কাউকে এসব বলতে দেখেনি সাইফান। ভীষণ অবাক হল। সাথে বুঝতে পারল অদ্রিজাও তার মতো শান্ত চরিত্রের এক নারী, তবে চুপচাপ থাকে, কিন্তু রেগে গেলে মানুষও খুন করতে পারবে। কিন্তু এবার কেন যেন অবাক হল না সাইফান। অবাক হতে চেয়েও পারল না। শ্বাস ফেলল, তারপর আবারও অদ্রিজার দিকে তাকাল। অদ্রিজা একটু সরে বসল। কারণ ব্যান্ডেজ করা শেষ, তাই এত কাছে আপাতত লোকটার অনুমতিবিহীন না আসাটাই ভালো। অদ্রিজা শ্বাস ফেলে আবারও বলতে শুরু করে, সকাল 11:30টার দিকে আব্বাকে কল দিলাম। আব্বা বলল ব্যস্ত আছে, সে পরে কল দেব। আমিও আব্বার কলের অপেক্ষা করলাম। আব্বার কল এলো দুপুর 2টোর পরে।
আব্বাকে জানালাম আম্মা সুইসাইড করেছে। আব্বা তারপর জানালো সে আসছে। তার আসতে আসতে 4:30টার বেশি। সাথে পুলিশ এলো। আম্মাকে পুলিশ নিয়ে গেলেন। পোস্টমর্টেম হলো। আম্মা রাতের দ্বিতীয় প্রহরে অর্থাৎ আমি ঘুমিয়ে যাবার পরই গলায় দড়ি দিয়েছিলেন। যার কারণে শেষ সময়ে তার শরীর পচতে শুরু করে। আব্বা টাকা দিয়ে আম্মার শরীর কোনো মতে নিজের কাছে এনে একটা এতিমখানা সহ কবরস্থান দেখে আমাকে কবর দেয়ার ব্যবস্থা করল। সাথে আমার জায়গা হলো ওই কবরস্থানের পাশের এতিমখানায়। বড় হলাম ওখানে। শান্ত, নির্জব, নিষ্প্রাণ। কাটল দিন। তারপর যখন 18 হলো, এতিমখানার নিয়ম অনুযায়ী ওখান থেকে বেরিয়ে আসতে হবে। আব্বাকে কল দিয়ে জানালাম, তখন আব্বা যে ওই এতিমখানা থেকে নিয়ে এলো আরিমা আপুদের বাসা। ওইখানে 10 মাস থাকলাম। আরিমা আপুর মা ঝামেলা করেছে অনেক। তবে এতিমখানায় যেই ঝামেলায় দিনের পর দিন কাটিয়েছি তার থেকে কম লেগেছে এসব। কিন্তু যখন বিয়ের জন্য সিজানকে বলল, আমি আগে থেকে অনেক কিছুই নজরে রাখতাম, শুধু কখনো কাউকে বলা হয়নি। দেখা করতে যেয়ে ভাবলাম ওখান থেকে পালাবো, কিন্তু মাঝে আপনি আসায় সব ভুন্ডুল হলো। বাসায় ফিরে আপুকে সব বললাম। আপু পালাতে সাহায্য করল। তারপর উনার ফ্রেন্ডের বাসায় যাওয়ার কথা থাকলেও ভালো ভাগ্য বলেন আর দুর্ভাগ্য বলেন আপনার সাথে দেখা হলো। আর আমার জন্য আপনাকে সমস্যা পোহাতে হয়েছে তা ভেবে ভয় পেয়েছিলাম। তারপর তারপর সব আপনার সামনেই। এই তো, এই আমার ছোট জীবনের লম্বা যাত্রা। কথাটা বলে লম্বা শ্বাস ফেলে ঠোঁট এলিয়ে হাসল। তারপর ঢোক গিলে সানাফের দিকে তাকালো। শরীরে হাত বুলালো সানাফের। তারপর আবারও শান্ত স্বরে বলে, বুঝো হবার পর থেকে আম্মার এমন ভাঙ্গাজোড়া সংসার দেখে মনে মনে পণ করেছিলাম। আর যাই হোক, যাকে বিয়ে করব তার ব্যাপারে সব জেনে বিয়ে করব। আর যাই হোক, তার দ্বিতীয় পক্ষ হতে পারব না। তবে ভাগ্য দেখুন, তাই হলো। আপনার হয়তো আব্বা কোথায় জানার ইচ্ছে আছে। সে নেই। মানে আছে, আমি তার সাথে কথা বলি না। ব্যবসার জন্য বেশিরভাগ সময় বাসার বাহিরেই থাকত। এখনও থাকে। তাই তার সাথে আমার যোগাযোগ নেই। খিকখিক করে তাচ্ছিল্য হাসল অদ্রিজা। তারপর বলে, এখন আমায় অনেক অদ্ভুত লাগছে তাই না? এই যে প্রথম দিন একটা মানুষকে কেমন দেখলাম আর তাকে নববধূ রূপে এত নিকৃষ্ট মানুষ হিসেবে তার অতীত শুনছেন। আমার আপাতত এমন কিছুই মনে হচ্ছে না। আমার বিয়ে হয়েছে। আমি আপনাকে মেনে নিয়েছি। আপনি যদি স্বামী স্ত্রী রূপে সম্পর্ক ঠিকঠাক করতে চান আমি তাতেও রাজি। তবে শর্ত আছে, যদি আমার হন তাহলে আমারই হতে হবে। পিছনে ফেরা যাবে না। যা চলে গেছে তা চলে গেছে। যদি আপনি পিছনে ফিরে চান তবে আমি আপনাকে কি করব আমি নিজেও জানি না। এখন আপনি হয়তো অবাক হচ্ছেন যে আমি কেন শর্ত দিচ্ছে। আমি আমার মায়ের ভাগ্য পেতে চাই না। আমি আপনাকে, আমার ছেলে, সানাফ তো আমার ছেলেই এখন। সবাইকে সামলে নিতে পারব। সানাফকে নিয়ে ভাববেন না, যে তার ছোটবেলায় বাবা মায়ের ওসব দেখে বড় হয়েছে। সে অ্যাটলিস্ট তার বাচ্চাদের ওইসব ফেজ করতে দেব না। আপনি নিশ্চিত থাকতে পারেন। কিন্তু কিন্তু আপনাকে ঠিক থাকতে হবে। আপনাকে সত্য থাকতে হবে। রামিসার সাথে আপনার কি হয়েছে? আমি জানি না। আমি সব শুনব। কিন্তু আমি চাইব যদি আমায় মেনে নেন তাহলে বাকিদের পিছুটান ছেড়ে আমায় আর আমার ছেলেকে আপন করতে হবে। আর না হলে বলে দেবেন। চলে যাব। কোথায় যাব খুঁজবেন না। সমস্যা নেই, আমি বিয়ে করব না। দাবি নিয়ে আসব না আর না কোনো ঝামেলা করব। কিন্তু মনে রাখব একদিনের জন্য আমার বিয়ে হয়েছিল, আমার একটা ডক্টর স্বামী ছিল। আর 3 বছরের আদরে আর তুলতুলে ছানা, না মানে ছেলে ছিল। অদ্রিজা নিজের কথা বলে থামল। সাইফান এতটা সময় চুপ করে অদ্রিজার সব কথা শুনল। তবে জবাবে কি বলা উচিত সে জানে না। তার অদ্রিজাকে সিম্প্যাথি দেখাতে ইচ্ছে করছে না, তবে এতটা সময়ে একটু জিনিস সে ঠিক ধরছে। তা হলো অদ্রিজাকে ডক্টর বলতে ভালো সাইক্রিয়াটিস্ট দেখাতে হবে। অদ্রিজা স্বাভাবিক ভঙ্গিতে সানাফের শরীরে এখনো হাত বুলিয়ে যাচ্ছে। এইবার সাইফানের মনে হলো তার দিক থেকেও সব বলা উচিত। তাই মৃদু শব্দ করে গলা পরিষ্কার করে সাইফান। তারপর লম্বা শ্বাস টানে। সাইফানের দৃষ্টি আকর্ষণ করার ভঙ্গি বুঝতে পেরে অদ্রিজা প্রশ্নবিদ্ধ মুখে তাকাল। সাইফান সানাফের দিকে তাকিয়ে বলে,
রামিসা আর আমি ব্যাচমেট ও বন্ধু ছিলাম, তাই আমাদের বাসায় ওর অবাধে আসা যাওয়া চলত। ছোট থেকেই ওর মা ছিল না, বাবা আর ওর ছোট সংসার, তাই আমার মা ওকে ভীষণ আদর করত। আর আমার ওর সাথে চলাফেরার এত সময় পার হবার পর কখন যে ওকে ভালো লাগলো বুঝতেই পারলাম না, যদিও কখনো কাউকেই এসব বলা হয়নি। মেডিকেলে 3rd ইয়ারে উঠার পর ওর বাবা ওকে বিয়ের জন্য জোর করলে ও স্বীকারোক্তি দেয় ও আমাকে ভালোবাসে এবং ও নিজেই আমায় প্রপোজ করল। আমার ছোট বোন সাবরিনার সাথে এসব কিছু শেয়ার করলে সাবরিনা বলল, বাসায় রামিসাকে সবাই পছন্দ করে শুধু বড় আপা ছাড়া, তাই ওর মনে হয় না কোনো ঝামেলা হবে। তাই আমিও সবকিছু ভেবে 5 মাস পর রাজি হই। যদিও আমি আগে থেকেই ওকে পছন্দ করতাম, তা কেউ কখনো বুঝতে দেয়নি। এই পর্যন্ত সব ঠিকঠাক ছিল। আমি ফাইনাল ইয়ারের উঠতেই মা কিভাবে যেন টের পেয়ে গেল এসব কথা। তারপর বাবাকে বলতেই বাবা রামিসার বাবার সাথে কথা বললেন। ওদের ছোট ঝুট ঝামেলাহীন সংসার আর আমাদের দিক থেকে আমাদের পরিবার বেশ নাম ডাকছিল। তাই বিয়ের প্রস্তাব রামিসার বাবা ফেলতে পারেননি। আমাদের ঘরোয়াভাবে বিয়ের ব্যবস্থা করে। তারপর আমাদের ছোট সংসার। আমাদের পড়ালেখা কমপ্লিট করে রামিসা গাইনি ডক্টর, আর আমি নিউরোসার্জন। তারপরের দিন ভালো ছিল। হুট করে একদিন জানতে পারি আমার এক কলিগের সাথে ওর পরকীয়ার আলাপ চলছে, সাথে শারীরিক সম্পর্ক বিদ্যমান ছিল। আর এই জিনিসটা ঘটে আমার অবর্তমানে। আমি 4 মাসের জন্য এমার্জেন্সি অপারেশন ও হসপিটালের থেকে আমাকে বাছাই করে দেশের বাইরে পাঠিয়েছিল তখন। ওই 4 মাসে রামিসা আমার হসপিটালের এক কলিগের সাথে পরকীয়ায় লিপ্ত হয়। পরে দেশে ফিরলে এসব নিয়ে আমাদের ঝামেলা হয়। ও রাগ করে ওর বাবার বাড়ি চলে যায়। আমিও রাগ করে আর ওকে ফিরিয়ে আনতে যাইনি। ওখানে 6 মাস ছিল। তারপর হসপিটালের কোনো এক সিজার ও ভুল চিকিৎসার কারণে বাচ্চা ও মা মারা যাওয়াতে রামিসার লাইসেন্স বাতিল করা হয়। এইসব ট্রমা নিতে না পেরে রামিসা ড্রাগ এডিক্টেড হয়, সাথে সুইসাইড অ্যাটেম্পট করে। ওর বাবা মেয়ের এত সব ডাউনফল দেখতে না পেরে স্ট্রোক করে। আমার হাতেই তার চিকিৎসা হলো। তার মেয়ের হয়ে সে মাফ চাইল। লজ্জিত হলো সবকিছু জেনে। যত যাই হোক, আমি তো রামিসাকে ভালোবাসতাম, তাই ওই মৃতসজ্জা লোকটার কথা ফেলতে পারিনি, মাফ করে মেনে নেই। তবে রামিসার ক্লাব, পার্টি, নেশাদ্রব্য, ড্রাগ এসব কমাতে পারলাম না, তাই ওর বাবার সাথে আলোচনা করে রিহেব সেন্টারে পাঠালাম। ওখানে থাকার 2 মাসের মাথায় ওর বাবা মারা যায়। আবারও শান্ত হয়ে উঠে রামিসা, তাই রিহেব সেন্টারে মোট 3 মাস রেখে বাসায় আনলাম। তারপর সব স্বাভাবিক। আমিও ভাবলাম এখন সব স্বাভাবিক। সানাফের আগমনটা তার কিছুদিন বাদেই, যদিও ও আমাদের কাছে একদম অনাকাঙ্ক্ষিত ছিল। তবে আমি ভীষণ খুশি হলেও রামিসা খুশি ছিল না। উল্লেখ, সে স্বাস্থ্যসচেত ও বিউটিফ্রিক ছিল। তবে বাসার সবার এত উৎসাহ দেখে কিছু বলতে পারেনি। আর আমি যেহেতু নিজেও ডক্টর, তাই ভয়ে কোনো ঔষধ খেতে সাহস করেনি। কেন করেনি তা পরে বুঝতে পারি। এসব কিছু যখন শান্ত, তখন যখন ওর প্রেগন্যান্সির 5 মাস চলে, তখন ও সিজানের সাথে। কথার এই পর্যায়ে এসে নাকমুখ কোঁচকায় সাইফান। অদ্রিজা নিশ্চুপ। সাইফান আবারও বলতে শুরু করে। তখন আমি প্রতিক্রিয়া করিনি, বাচ্চার কথা ভেবে চুপ ছিলাম। গায়ে হাত তোলা আমার ধাতে নেই। আর না আমি কাপুরুষের মতো গায়ে হাত দেব। কথা বলা আমাদের আগে থেকেই কম ছিল। কিন্তু তারপর থেকে আমাদের কথা বলা একদমই বন্ধ। 6 মাসের মাথায় টের পেলাম ও আবারও সেই ডক্টরের সাথে কথা বলতে শুরু করে। এসব নিয়ে আমাদের মাঝে আবারও ঝামেলা হয়। এবারের ঝামেলায় এক পর্যায়ে জানতে পারি রামিসা আমাকে কখনো ভালোই বাসেনি। শুধু স্বার্থের ও টাকার কারণে আমার সাথে থেকেছে। রামিসারা নিম্নমধ্যবিত্ত পরিবারের মানুষ, তাই সে আমায় শুধু আমাদের সম্পত্তির লোভে বিয়ে করেছে। তবে সে যখন বুঝে গেছে আমি তেমন ছেলে নই, তখন ও পরকীয়া আসক্ত হয়। ব্যাপারগুলো এতটাই গুরুতর হলো, শেষে আমার শেষ সিদ্ধান্ত গিয়ে ঠকল আমাদের ডিভোর্স হবে। আমিও রাজি হয়ে যাই। তবে প্রেগন্যান্ট অবস্থায় ডিভোর্স কার্যকরী হয় না, তাই সানাফের জন্মের অপেক্ষায় রইলাম। তারপর যখন সানাফ হলো তখন পাকাপোক্তভাবে আমাদের ডিভোর্স হয়ে গেছে। তবে কোর্ট থেকে অর্ডার অনুসারে সানাফের কাস্টাডি পায় রামিসা। কারণ সানাফ দুধের বাচ্চা। কিন্তু সানাফের সার্টিফিকেট অনুযায়ী যখন 3 বছর হবে তখন সানাফকে আমার কাছে হস্তান্তর করা হবে। তাই আমিও এর উপরে যে কথা বলতে পারিনি। তবে আমি প্রায় সানাফকে দেখতে যেতাম। রামিসা সবসময় নিজেকে নিয়েই ব্যস্ত ছিল। ছেলেকে দেখার মতো সময় তার ছিলই না। বাসায় কাজের বুয়া ঠিক করে দিলাম রামিসার। তবুও সে একই অবস্থা। তবে ততদিনে রামিসাও টের পায় আমি সানাফের উপর ভীষণ দুর্বল।
এত দুর্বলতা দেখে রামিসা নতুন গুটির চাল দিল, তা হলো শর্ত, সানাফকে আমি চাইলে নিতে পারবো, তবে রামিসা যখন টাকা চাইবে, যত চাইবে তখনই দিতে হবে, আর ততই দিতে হবে। ছেলের প্রতি এতই আচ্ছন্ন যে আমি আগে পরে কিছু ভাবিনি। আমার ছেলে চাই যাকে বুকে ঝাপটে ধরে থাকতে পারবো। এইভাবেই দিন গেছে। রামিসা যখন চেয়েছে টাকা দিয়েছি একমাত্র সানাফের কারণে, না হলে এমন কিছু করতাম না। এখন আর সে আমার থেকে কোনো টাকা পাবে না, কারণ সানাফ এখন 3 বছরে পড়েছে। ঝামেলা করলে কেস করে দেব, আর না তার সাথে আর যোগাযোগ থাকবে। সব ছিন্ন করেছি, আপনি নিশ্চিত থাকতে পারেন। তবে এত ঝামেলার সাথে আমি নিজেও বাবার বাসা ছেড়েছি। এখন আর আমি বাবার বাসায় যাই না। ওই বাসাতে বাবা আর মাই থাকেন। সানাফকে আনার পর থেকে সাবরিনা আমার সাথে এখানে থাকতো, তার আগে পর্যন্ত সাবরিনাও বাবার বাসায় থাকত। এভাবেই 3 বছর দেখলাম। মাঝে রামিসার হুটহাট টর্চার, সাবরিনের হুট করে বিয়ে, তাই আমার সব সামলে উঠতে সময় লেগেছে। তার মাঝেই আপনার সাথে দেখা হলো। তবে ভাগ্য বলতে হবে। আমার বউ নিয়ে সিজান যা করেছে তাই বলতে পারেন ভাগ্য আমাকে সিজানের হবু বউকেই নিজের স্ত্রীর বানানোর তৌফিক দিয়ে দিল। আশ্চর্য রকম কথা হলো, সিজানের উপর আমার চাপা একটা রাগ ছিল। আপনাকে বিয়ে করার পর থেকে আপনাকে দেখলেই মনে হয় সিজানকে অ্যাটলিস্ট এবার দমাতে পেরেছি। যাই হোক, আপনি শক্ত থাকবেন, তাহলেই হবে। বাকিটা আমি সালে নেব। কে কি বলল না বলল তা কানে দেবার দরকার নেই। এখন আমার কাছে আসুন তো। বোকার মতো সব কথা শুনে অদ্রিজা বোকা গলায় জিজ্ঞেস করে, কি? কাছে আসুন। অদ্রিজা সামনে এগিয়ে আসে। তাই সাইফান শরীর ছেড়ে উঠতে চাইল, সাথে সফল হয়ে উঠে বসল। তারপর অদ্রিজার ছোট হাতটা নিজের মাঝে পুড়ে নিয়ে থম নেড়ে বসে থেকে ঘড়িতে সময় দেখে। ঘড়িতে সময় রাত 3:47। তারপর সেখানে থেকে চোখ সরিয়ে অদ্রিজার উদ্দেশ্য বলে, আপনার দিকটা আমি শুনেছি, আমার দিকটাও শুনেছেন। তাই আমরা দুজনই ক্লিয়ার। আমার দিক থেকে আমার কোনো সমস্যা কিংবা দ্বিমত নেই। আজ থেকে এই ঘরে আপনি নির্দ্বিধায় থাকতে পারবেন মিসেস ইয়াজিদ। আর ছেলেকে দেখে রাখার দায়িত্ব আপনার, তবে এক শর্তে। অদ্রিজা অবাক গলায় জিজ্ঞেস করে, কিসের শর্ত? আগে আমার উত্তর দিন। আমায় নিয়ে কোনো সমস্যা আছে? শীতল চোখে তাকায় অদ্রিজা। তারপর শান্ত গলায় বলে, আপনাকে আমার পছন্দ হয়েছে। লোক হিসেবে চমৎকার, তবে আমার উই রামিসার জন্য আফসোস লাগছে, আবার কোষে ধন্যবাদ দিতে ইচ্ছে করছে। অদ্রিজার এমন কথায় কপাল কুঁচকায় সাইফান। তারপর সন্নিগ্ধ গলায় বলে, কেন? উনি আপনাকে না ছাড়লে আমি আপনাকে পেতাম কোথায় বলুন তো? সে যাক গে, বলুন কি শর্ত? আপনাকে ডক্টর দেখাতে হবে। সাইফানের কথায় চমকায় অদ্রিজা। বোকা গলায় জিজ্ঞেস করে, অসুস্থ আপনি? ডক্টরও আপনি? তাহলে আমি ডক্টর দেখাতে যাব কেন? সাইফান শীতল চোখে তাকিয়ে জবাব করে, আমি সাইক্রিয়াটিস্টের কথা বলেছি। ও আচ্ছা। কথাটা বলেই আবারও ভরকানো চোখে তাকায় অদ্রিজা। তারপর জিজ্ঞেস করে, সাইক্রিয়াটিস্ট মানে পাগলের ডক্টর? আমি কি পাগল নাকি? আবারও শান্ত চোখে তাকায় সাইফান। তারপর বলে, সাইক্রিয়াটিস্ট বলতে পাগলের ডক্টর নয়, মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক বোঝায়। হ্যাঁ। তো তো হলো আপনি ডক্টর দেখাবেন। আমি তো সুস্থ। শুধু শুধু ডক্টর দেখাবো কেন? শত রোগ গিলল সাইফান। মেয়েটা এত প্রশ্ন করে, তবুও বলে, আপনি সুস্থ আমি জানি, তবুও চেক আপ করা ভালো। কিছু সময় নীরব চোখে চেয়ে রইল অদ্রিজা। সাইফানও দেখছে। অদ্রিজা কিছু একটা ভেবে বলে, ডক্টর দেখানোর সাথে সানাফের কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই। এমনি দেখাবো। কালকে সকালে রেডি হয়ে থাকবেন। আপনাকে ডক্টর দেখিয়ে আপনার জন্য কিছু কেনাকাটা করতে হবে। এখন ঘুমান। আমি পাশের রুমেই আছি। আর সানাফকে? কথা সম্পূর্ণ করতে দিল না অদ্রিজা। তার আগেই হরবড়িয়ে বলে, ছেলে আমার কাছে থাকুক। অদ্রিজাকে শান্ত দৃষ্টিতে পরোক্ষ করে সাইফান। তারপর আবারও ছেলের পানে তাকায়। দৃষ্টি স্থির রেখে বলে, আপনি শিওর সানাফকে রাখতে পারবেন? এতিমখানায় অনেক বাচ্চাই রেখেছি ডক্টর সাহেব। চিন্তা করবেন না। আচ্ছা। দরকার হলে ডাকবেন। আমি পাশের রুমেই আছি। কথাটা বলেই সাইফান উঠে দাঁড়ায় চলে যাবার জন্য। তার সাথেই অদ্রিজা কি মনে করে সাইফানের হাত টেনে ধরে। চমকে তাকায় সাইফান। তার সরল দৃষ্টি রাখে মেয়েটির মুখে। অদ্রিজা ঢোক গিলে এলোমেলো দৃষ্টি ফেলে সহজ গলায় বলে, আমি আপনাকে মেনে নিয়েছি ডক্টর সাহেব।
সম্পর্ক সহজ করতে হলে এখানে একসাথে থাকতে হবে। আর কাছাকাছি থাকলে সানাফেরও সব বুঝতে সুবিধা হবে। এখন একটু আধটু বুঝতে শিখবে। এতদিন যা হয়েছে তা হয়েছে। আমি চাই না ছেলেটা এসব দেখে বড় হোক। শান্ত নয়নে তাকায় সাইফান। মেয়েটার মাথায় কি গন্ডগোল আছে নাকি সে এমনি এমনি বলছে? অজানা অপরিচিত একলোক সাইফান তাকে এভাবে বিশ্বাস করছে কেন অদ্রিজা? তাই মনের জল্পনা কল্পনা চেপে না রাখতে পেরে প্রশ্ন করে, আমি অপরিচিত লোক, এত বিশ্বাস করছেন কেন? অদ্রিজাও নিরেট মুখে সরল দৃষ্টি নিজের সহজ গলায় বলে, আপনার ব্যাপারে যতটুকু দেখেছি শুনেছি, আপনাকে ওই টাইপ লোক মনে হয়নি। এতিমখানায় বড় হওয়া মেয়ে আমি, একটু হলেও মানুষ চিনি, বোকা নই। কেন যেন আবারও হাসি পেল সাইফানের। তবুও তা নিজের মাঝে চেপে রেখে কপাল কুঁচকায়, তারপর বলে, আমায় কোনো দিক থেকে ভদ্রলোক মনে হচ্ছে। যেদিক থেকেই মনে হোক, রুম আপনার, আপনি এখানেই থাকবেন। আর আমি আমার স্ত্রীর দায়িত্ব পালন করব। আর আমি চাই না ছেলেটা আমার মতো চাইল্ডহুড ট্রমা দিয়ে বড় হোক। লম্বা শ্বাস ফেলল সাইফান। অদ্রিজাকে যেমনটা ভেবেছিল তার থেকেও স্ট্রেট ফরওয়ার্ড মেয়ে অদ্রিজা। তাই বিনা প্রতিক্রিয়ায় বিছানায় বসে ঘড়ির দিকে তাকাল। তারপর বলে, আপনি শুয়ে পড়ুন, আমি এখানেই আছি। শান্ত, শীতল ও সরল দৃষ্টি নিক্ষেপ করল অদ্রিজা। তারপর বলে প্রশ্নবিদ্ধ গলায় শুধায়, আপনি ঘুমাবেন না? হু, ঘুমাবো। কখন? সাইফান আবারও শান্ত দৃষ্টি নিয়ে তাকায় অদ্রিজার মুখে পানে। মেয়েটা চাইছে কি? ঢোক গিলল সাইফান। জবাব করল, আপনি ঘুমান, আমার ঘুম আসছে না। মাথা ব্যথা করছে, ম্যাসাজ করে দেব। আসলেই মাথা ধরেছিল সাইফানের। কিন্তু এই মেয়েটা বুঝল কি করে? অবাক হয়ে যায় সাইফান। তবে তা বুঝতে না দিয়ে স্বাভাবিক ও শান্ত গলায় শুধায়, আপনি বুঝলেন কি করে? অতীত মনে করেছেন সাহেব? অতীত যে বড্ড যন্ত্রণাদায়ক। সেখানে তো আপনি ধোঁকা খাওয়া লোক। কাছে আসুন, আমি মাথা ম্যাসাজ করে দিই। ঢোক গিলল সাইফান। মেয়েটা এমন সহজ কেন? সাইফান তো সহজ হতে পারছে না। উল্টো মেয়েটা যতবার সহজ হতে চাইছে ততবার জোরটা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরছে সাইফানকে। অদ্রিজা সাইফানের মুখাবয়ব পর্যবেক্ষণ করে শান্ত গলায় শুধায়, আপনি কি হেজিটেট করছেন? সাইফান তাকিয়ে আছে, জবাব দেয় না। তাই অদ্রিজা একটু এগিয়ে এসে সাইফানের কাছাকাছি বসে। তারপর সাইফানের চুলের মধ্যে হাত ঢুবিয়ে দিয়ে বলে, আমাদের সবার জীবনের একটা না একটা বাধা কিংবা গল্প আছে, যেগুলো ভেবে কখনো আমরা আনন্দিত হই, কখনো মন খারাপ করি। ধরুন ওই জিনিসটা যদি না হতো তাহলে জীবন আমাদের সাদামাটা হতো। কিন্তু প্রতিটি ঘটনার একটা কারণ থাকে। এই যে ধরুন আমার বাবা মায়ের যে ঘটনা, সেটা থেকে আমি কি শিক্ষা পেয়েছি? যত যাই হোক, কারো প্রতি অন্ধবিশ্বাস, অন্ধ ভালোবাসা থাকা যাবে না। আবার কারো জন্য জীবন থেমে থাকে না। ধরুন আমি যদি একটা সুস্থ পরিবেশে বড় হতাম তখন কখনোই একটা পরিবারের মূল্য বুঝতাম না। আর না ওই বাচ্চা কালের ওই সব কিছু সাক্ষী হতাম। সাক্ষী হয়েছি বিধায় আমি চাই না আমার জীবন আমার মায়ের মতো হোক, আর আমার বাচ্চারা আমার মতো জীবন পার করুক। আমি আমার বাচ্চাদের সে সব দেব যা আমি পাইনি, কিন্তু তার ঘাটতি অনুভব করেছি। তবে এসবে আপনার সাহায্য প্রয়োজন। কথাটা টুকু বলে থামে অদ্রিজা। সাইফান অদ্রিজাকে যত দেখছে শুনছে অবাক হচ্ছে। এই মেয়েটা কি আদৌ সুস্থ নাকি? ভাবনার মাঝে অদ্রিজা আবারও বলতে শুরু করে, ধরুন আপনার সাথে যদি রামিসার ওই ঝামেলা না হতো, আপনার সাথে আমার কখনো দেখাই হতো না। তবে ওই ঝামেলার পর হয়তো আপনি মুখ থুবড়ে পড়ে আবারও সেখানে থেকে উঠে লড়তে শিখেছেন। ছেলেকে নিয়ে বাঁচতে শিখেছেন। এর জন্য আপনাকে নিয়ে আমার গর্ববোধ হচ্ছে। অ্যাটলিস্ট আমার মায়ের মতো বোকামি করেননি। আমরা বাঙালিরা অনেক বোকা, জানেন। আমরা অনেক ইমোশনাল ফুল হয়ে থাকি, একটুতেই ভেঙে পড়ি। আর তখনই একটা চরম ভুল সিদ্ধান্ত নেই। এখান থেকে আপনি শক্ত থেকেছেন, লড়েছেন। নিজেকে শক্ত রাখার জন্য আপনাকে ধন্যবাদ, কিন্তু এই যা হলো সবকিছু দিয়েই একটা না একটা শিক্ষা গ্রহণ করেছেন। আমি আশা রাখব সেই ভুল দ্বিতীয়বার করবেন না। সাইফানও অদ্রিজার কথা শুনে মন্ত্রমুগ্ধের ন্যায় বলে, একই ভুল দ্বিতীয়বার হবে না। শক্ত থাকবেন। থাকব।
কেউ কিছু বললে প্রতিবাদ করব। ঠোঁট কোণে বাঁকা হাসল অদ্রিজা। এতিমখানায় বড় হবার দরুন অনেক মানুষ, বাচ্চা বড় আপু, ছেলে মেয়ে সবার মাঝে বড় হয়েছে। সেখানে থেকে অনেক শিক্ষা নিয়েছে সে। তার মধ্যে ম্যানুপুলেট করাটাও কিভাবে যেন শিখে গিয়েছিল। এই যে সাইফানের এত কাছে অদ্রিজা এসেছে শুনেছে, আর চুলে হাত ডুবিয়ে তার ধ্যান, চিন্তা, ভাবনা অন্যদিকে নিয়েছে, এগুলো অদ্রিজা এতিমখানার এক খ্রিস্টান বড় আপুর থেকে শিখেছিল। মেয়েটা দেখতে আগুন সুন্দরী। মা বিদেশি ছিল, বাবা বাংলাদেশি। কি একটা অসুস্থতার কারণে মা মারা গেছে, তারপর বাবা বিয়ে করেছিল। তারপর তাকে এতিমখানায় দিয়ে এসেছিল, কারণ অত্র এলাকায় খ্রিস্টান চার্চ তখনও গড়ে ওঠেনি। মেয়েটার নাম অ্যাভা। দারুণ দেখতে। মেয়েটা 18 হতেই চলে গেল, তারপর আর দেখা হয়নি অদ্রিজার সাথে। শ্বাস ফেলল অদ্রিজা। তারপর শান্ত গলায় ছোট করে বলে, ব্যথা কমেছে কি? হু। ঘুমিয়ে পড়ুন। নড়ল না সাইফান, তাই হাত থামল অদ্রিজার। তারপর সাইফানের দিকে চোখ রাখল। সাইফান চোখ তুলে অদ্রিজার দিকে তাকিয়ে বলে, একটা আবদার করব, আপনি আমাকে খারাপ ভাবতে পারেন, তবুও আবদারটা করব। গলা কাঠ হয় অদ্রিজার। এইদিকে অদ্রিজা পারদর্শী নয়। কি চাইবে সাইফান? তবুও নিজেকে শক্ত করে জিজ্ঞেস করে, বলুন, করলে করব। সাইফান অদ্রিজার চোখে দৃঢ়ভাবে চোখ রাখে। এতে মনে মনে একটি ভরকায় অদ্রিজা। শ্বাস ভারী হয়ে এলো। মনে হলো গলায় কেউ ছুরি ধরে আছে, তবে অদ্রিজার অপেক্ষা কমিয়ে সাইফান শান্ত গলায় শুধায়, আমি অনেকদিন যাবৎ ঘুমাই না। আপনার মাথা ম্যাসাজ করে দেয়াতে কেমন ঘুম আসছে। আপনি কি আর একটু, মানে? কথা সম্পূর্ণ করতে না দিয়ে অদ্রিজা বলে, দিচ্ছি। ঢোক গিলল সাইফান। মেয়েটা কি তাকে খারাপ ভাবল? সে কি থেকে কি বলেছে? তার এটা বলা উচিত হয়নি, কিন্তু হুট করে এটা কেন বলল? ভেতরে ঝড়ের মতো দোটানা কাজ করতে শুরু করল। এর মাঝে অদ্রিজা একটা বালিশ নিয়ে নিজের কোলে রাখে, তারপর বলে, এখানে মাথা রাখুন। সাইফান ধীর চোখে অদ্রিজার চোখে তাকিয়ে আছে। একবার চোখ রাখে মেয়েটার মুখে, তারপর তার কোলে রাখা বালিশে। মুহূর্তের দ্বিধা, তারপর নিজেকে একটু নিচে নামায়। মাথাটা রাখে অদ্রিজার কোলে। চোখ বুজে ফেলে। কিছু না বলেও অদ্রিজার হাত নেমে আসে সাইফানের চুলের মাঝে। আলতো করে আঙ্গুল বুলাতে থাকে। এক একটা টানে যেন কোনো গোপন যন্ত্রণার গভীরতা ছুঁয়ে যায়। অদ্রিজা নরম গলায় সাইফানকে বলে, ঘুমিয়ে পড়ুন, আমি আছি। সাইফান কিছু বলে না। ঠোঁট নড়ে, কিন্তু শব্দ বেরোয় না। সময় যেন থমকে যায় কিছুটা। ঘরের বাতাস ভারী, আবার শান্ত। বাইরে কোথাও গাড়ির হর্ন, রাতের শহরের আওয়াজ শোনা যায়। একটু পর অদ্রিজা ফিসফিসিয়ে বলে, কেউ কাছে আসলে, তার স্পর্শে বোঝা যায় সে কেমন মানুষ। আপনি ভয় পাচ্ছেন, কারণ আপনাকে কেউ ভালোবেসে কাছে আসেনি, না? সাইফানের চোখ বন্ধ, কিন্তু সেই চোখের কোণে জলের বিন্দু জমে। অদ্রিজা বুঝে নেয়, আর কিছু জিজ্ঞেস করে না। হাতটা চুল থেকে গড়িয়ে আসে কপালে, থুতনিতে, তারপর থেমে যায় বুকের কাছে। এভাবে কোনোদিন কেউ ছুঁয়ে দেখেনি সাইফানকে। আমি এখন আর কাউকে বিশ্বাস করি না, অদ্রিজা। ভয় হয়। হঠাৎ গলার নিচু স্বরে বলে ওঠে সাইফান। জানি। তবুও আমি বিশ্বাস চাই না। আমি চাই আপনি নিজেকে ভালোবাসেন। নিজের প্রতি সদয় হন। আপনি কি আমাকে আদৌ ভালোবাসবেন? প্রশ্নটা ভেসে আসে কোল থেকে। অদ্রিজা থমকে যায়। হাত থেমে থাকে। তারপর ধীরে বলে, জানি না। কিন্তু আপনাকে দেখে আমার মন শান্ত হয়। আপনাকে কষ্টে দেখলে আমার ভেতরটা গুমড়ে ওঠে। ভালোবাসা হয়তো নয়, কিন্তু ভালো থাকা চাই আপনার। চোখ খুলে তাকায় সাইফান। অদ্রিজার মুখে লেগে থাকা সেই শুদ্ধ, অকপট কোমলতা দেখে তার বুকটা হঠাৎ কেমন হাহাকার করে ওঠে। কি যেন একটা বলার ছিল, বলা হয় না। অদ্রিজা আবারও বলে, ঘুমিয়ে পড়ুন, আমি থাকব। আজকের রাতটা অন্তত আপনাকে একা থাকতে হবে না। সাইফান চোখ বন্ধ করে। এবার কোনো দ্বিধা নেই। শুধু নরম গলায় ফিসফিসিয়ে বলে, থ্যাংক ইউ। অদ্রিজার ঠোঁটে হালকা হাসি খেলে যায়। কপালের চুল সরিয়ে দেয় স্নেহে। ঘরের বাতি নিভে যায় কিছুক্ষণ পর। রাত গভীর হয়। একজন অপরিচিত মানুষ, একজোড়া ভাঙা হৃদয়ে। একটা অব্যক্ত বন্ধনের জন্ম হয় ধীরে ধীরে।
ভোরের আলো জানালার ফাঁক গলে ঘরে এসে পড়েছে। অদ্রিজা আধঘুম ঘুম চোখে চেয়ে দেখে সাইফানের মাথা এখনো তার কোলেই। শ্বাস প্রশ্বাস গভীর, নিশ্চিন্ত ঘুম। মুখটা এতটাই শান্ত লাগছে যেন গতকাল সারারাত হাহাকার করা মানুষটা এই নয়। অদ্রিজা নরম হাতে আবারও চুলে হাত বুলায়। মনে মনে ভাবে, এই মানুষটাকে কি সে সত্যিই বুঝতে পারবে? আর পারলেও পারবে সামলাতে। একটু পর সাইফান নড়েচড়ে উঠে চোখ মেলে চেয়ে দেখে এখনো কোলেই আছে। চমকে ওঠে না, বরং একটু লজ্জা মেশানো কণ্ঠে বলে, সরি, ঘুমিয়েই গেছিলাম। আপনি যে ঘুমাতে পেরেছেন এটাই অনেক। ছোট করে হাসে অদ্রিজা। সাইফান উঠে সোজা হয়। একটা দীর্ঘশ্বাস ফেলে অদ্রিজা উঠে পাশের চেয়ারে বসে। তারপর বলে, আজ তো ডক্টরের কাছে নিয়ে যাবেন, তাই না? হুম। তৈরি হয়ে নিন, ৮টার মধ্যে বের হতে হবে। আচ্ছা। সানাফকেও তো রেডি করাতে হবে। সে তো যাবে না, এখনো ছোট, আর হাসপাতালের পরিবেশ। ওকে কার কাছে রেখে যাব? সাইফান কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই দরজায় কড়া নড়ে। অদ্রিজা দরজা খুলতেই দেখে কাজের মেয়ে নাসিমা। হাতে দুধের বোতল, মুখে হাসি। ভাইজান বলছেন, আজকে সকাল থেকে আমি ছেলেটাকে দেখব। আপনারা ডক্টরের কাছে যাবেন তো? অদ্রিজা অবাক। এক মুহূর্তে চোখ যায় পাশেই দাঁড়িয়ে থাকা সাইফানের দিকে। সে শান্তভাবে বলে, আমার উপর ভরসা রাখতে শিখুন, অদ্রিজা। মৃদু হাসে মেয়েটা। তাদের বাসায় যে একটা হেল্পিং হ্যান্ড আছে, সাইফান বলেনি, তাই একটু প্রশ্নবোধক গলায় বলে, উনিকে? সাইফান অদ্রিজার মুখের অবস্থা বুঝে তাই বলে, সাবরিনার বিয়ের পর সাবরিনা ওকে রেখেছিল। যখন আমার এমার্জেন্সি বাহিরে যেতে হয় তখন নাসিমা সানাফকে দেখে রাখে, আর ওর কাছে এই বাসার চাবি আছে, তাই চিন্তা করবেন না। সাদা শাড়ি আর মেরুন বর্ডার, হালকা মেকআপে অদ্রিজা যেন একেবারে অন্যরকম লাগছে। সাইফান একটু অবাক হয়ে তাকায়, তারপর চোখ সরিয়ে নেয়। গাড়িতে উঠে দুজনেই কিছুটা নীরব। শুধু গাড়ির মাঝে বাজতে থাকা সুরটা যেন দুই মনকে একসাথে বাঁধার চেষ্টা করছে। আপনি খুব চুপচাপ, বলল অদ্রিজা। ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি বলে মন খারাপ হয়ে গেছে বুঝি? ঠোঁট বাঁকিয়ে একটু খোঁচাও দেয়। না, আপনার মুখের কথা ভাবছিলাম। কাল রাতে আপনি অনেক কিছু বললেন। ভেবেছিলাম আপনি বরফ। এখন মনে হচ্ছে আস্তে আস্তে গলছেন। সাইফান হেসে ফেলে। আর আপনি তো আগেই আগুন। উহুম। আমি আগুন হলে আপনি ছায়া। ছায়া যে আগুনকে শান্ত করে, পোড়ায় না। কথা বলতে বলতে হসপিটালের চলে আসে ওরা। অদ্রিজা এত কথা বলছে দেখে সাইফান অবাক হয়। আবার অদ্রিজাও ও অনুভূতি প্রায় একই। কিন্তু পরে মাথায় এলো, অদ্রিজা সহজ হতে চাইছে। তাহলে সমস্যা কোথায়? পার্কিং লটে গাড়ি পার্ক করে গাড়িতে নেমে দুজনে হাঁটতে থাকে। সাইক্রিয়াটিস্টের চেম্বারের ঢোকার আগে সাইফান থামে। এই লোকটা আমার খুব বিশ্বাসের কলিগও বলতে পারেন। কোনো ভয় নেই, কথা বলতে পারবেন। আমি ভয় পাই না, ডক্টর সাহেব। শুধু ভাবছি, কি বলবো। যা সত্যি মনে হয় তাই বলবেন। অদ্রিজা চেম্বারের ভেতরে ঢোকে। সাইফান বাইরে বসে থাকে। সময় যেন স্থির হয়ে যায়। ৩০ মিনিট পর অদ্রিজা বেরিয়ে আসে। চোখে এক ধরনের ক্লান্তি, কিন্তু মুখে অদ্ভুত প্রশান্তি। কেমন লাগলো? সাইফান জানতে চায়। ভালো। ওনার চোখে কোনো বিচার নেই। কেবল শুনেছেন। কখনো কেউ এভাবে শোনেনি আমার কথা। তাই তো বলেছিলাম। মনকে যত্ন নিতে জানতে হয়, শরীরের চেয়েও বেশি। দুজনে আবার গাড়িতে ওঠে। অদ্রিজা এবার কিছুটা চুপ। সাইফান জিজ্ঞেস করে, চুপ কেন? মনটা হালকা লাগছে। বুঝলেন, কাউকে না জানিয়ে কত কিছু জমা হয়েছিল মনে। আমি চাইলে রেগুলার কাউন্সেলিং রাখতে পারি আপনার জন্য। আপনি থাকলে কাউন্সেলিংয়ের দরকার হবে না। সাইফান চমকে তাকায়। এই মেয়েটা এতদিনকার তার ভেতরের জমে থাকা বরফ গলিয়ে দিচ্ছে, সেটা সে নিজেও টের পাচ্ছে না। গাড়ি এসে থামে শপিং মলে। এত দোকান। আপনি কি কিনবেন? আপনার জন্য কিছু জিনিস। শাড়ি, কিছু দরকারি জিনিসপত্র। আপনার সব কিছুই তো ওখানে ফেলে এসেছেন। আমি চাই না আপনি আমার জন্য এত কিছু করেন। আমি চাই, কারণ আপনি এখন শুধু সানাফের মা নন, আমার স্ত্রীও। চোখ বড় হয়ে যায় অদ্রিজার। কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করে,
আমাকে স্বীকার করছেন? সত্যি? সাইফান চোখ রাখে তার চোখে, তারপর সহজ গলায় বলে, হ্যাঁ, আমি আপনাকে স্বীকার করেছি। আমার মনের গভীরে। অদ্রিজা অবাক হয়, তার ঠোঁটে ধরা দেয় এক শূন্য ভরা হাসি। এই সম্পর্কটা কি তবে নতুনভাবে গড়ে উঠবে? মলের কাছের দরজা দিয়ে ঢুকতেই ঝা চকচকে আলো আর শীতল এসির হাওয়া যেন অদ্রিজাকে এক ভিন্ন দুনিয়ায় টেনে নিল। তার চোখে সবকিছু নতুন, একটু ভয়, একটু আগ্রহ। সাইফান চুপচাপ হাঁটছে তার পাশে, হাতে টানছে একটা ট্রলি। আপনি কি সবসময় এভাবে চুপচাপ থাকেন? অদ্রিজা জিজ্ঞেস করল একটু ভ্রুকুঁচকে। চুপচাপ না থাকলে লোকে বলে ডাক্তার হয়েও পাগল। ঠোঁটের কোণে এক চিলতে ব্যঙ্গ হাসি। তাহলে আমি ঠিকই ভাবতাম, ডক্টর মানেই পাগল। মুখ টিপে হেসে ফেলে অদ্রিজা। সাইফান থামে। তারপর অদ্রিজার কথায় না চাইতেও হেসে ফেলে। তারপর এভাবেই কথা বলতে বলতে একটা শাড়ির দোকানে ঢোকে। অদ্রিজা শাড়ি দেখছিল। সাইফান এদিক সেদিকে তাকিয়ে এক জায়গায় চোখ আটকাতে সেদিকে উঠে যায়। তা দেখে অদ্রিজাও বোকা চোখে তাকিয়ে তার পিছনে যায়। সাইফান এসে একটা হালকা পিচ রঙের শাড়ি তুলে ধরে। তারপর অদ্রিজার পানে তাকিয়ে শুধায়, এই কালারটা নেবেন? এম ড্যাশ। অদ্রিজা একটু অবাক হয়। তারপর অবাক গলায় জিজ্ঞেস করে, আপনার চোখে আমাকে এই রঙে মানাবে? অসাধারণ লাগবে। ঠান্ডা স্বর। চেহারায় অদ্ভুত আত্মবিশ্বাস। অদ্রিজা মাথা নিচু করে ফেলে। কিছু বলার ভাষা খুঁজে পায় না। এরপর সালোয়ার কামিজ, হ্যান্ডব্যাগ, জুতা, অ্যাক্সেসরিজ সাইফান একে দেখে পছন্দ করে দেয়। অদ্রিজা শুধু চুপচাপ দেখে, মাঝে মাঝে চোখের কোণে জমে ওঠা নরম বিস্ময় লুকায়। একটা সময় অদ্রিজা বলে ফেলে, আপনি এত কিছু করছেন কেন? কারণ আপনি আমার দায়িত্ব। দায়িত্ব? নাকি কিছুটা ভালোবাসাও জন্মাচ্ছে? কথাটা বলে নিজেই চুপ করে যায়। সাইফান এবার থামে। তার চোখে এক ধরনের অন্যমনস্কতা। ভালোবাসা? আমি জানি না, অদ্রিজা। কিন্তু আপনার প্রতি একটা অদ্ভুত টান অনুভব করি। টান ভালোবাসারই শুরুর দিক হয়, ডক্টর সাহেব। বলেই হেসে ফেলে। তারা বাসায় ফিরে এলো শপিং ব্যাগ ভর্তি নিয়ে। সানাফ দৌড়ে এসে অদ্রিজার কোলে লাফিয়ে পড়ে। মাম্মা। খিলখিল করে হাসছে। সাইফান দাঁড়িয়ে তাকিয়ে থাকে। রাতে যখন সানাফের ঘুম ভেঙেছিল তখন সাইফানি সানাফকে অদ্রিজাকে মাম্মা বলতে বলেছে ও শিখিয়ে দিয়েছে। প্রথমবার এই কথা শুনে চোখ বড় বড় করে তাকিয়েছিল ছেলেটা। এই শব্দটা হয়তো নতুন তার কাছে। সাথে এই সম্পর্ক। কিন্তু রাতে যতক্ষণ জেগেছিল সানাফকে ততটা যেন গভীরে টেনে নিয়েছে অদ্রিজা। আসুন না, সানাফ আপনার সারপ্রাইজের অপেক্ষায় আছে। কথাটা বলেই মিষ্টি হাসে অদ্রিজা। সাইফানও হেসে এগিয়ে এসে ছোট্ট ব্যাগ থেকে একটা টুপি আর খেলনা গাড়ি বের করে সানাফের হাতে দেয়। ছোট্ট ছেলে আনন্দে লাফাতে থাকে। এতদিন পর ওর হাসিটা প্রাণবন্ত লাগছে। সাইফানের গলায় কৃতজ্ঞতা। ছোটদের ভালোবাসা দিল ওরা প্রাণ খুলে হাসে। এদের ভাঙা যায় না, এদের ভালোবাসতে হয়। শান্ত স্বরে বলে অদ্রিজা। তারপর সানাফের কপালে আদুরে ভঙ্গিতে ঠোঁট ছোঁয়ায়। তিনজন একসাথে ডাইনিং টেবিলে। ছোট টেবিল, 3টা প্লেট, একসাথে বসে খাওয়া যেন এক নতুন পারিবারিক ছোঁয়া। আপনি সব কিছুই রান্না করতে জানেন? হঠাৎ প্রশ্ন করে সাইফান। জানি, আপনাদের জন্য এখন থেকে আমিও রাখব। সাথে স্পেশাল একটা ডিশ বানাবো। কোনটা? খিচুড়ি। অনেক মশলাদার। খেলে ঝোড়ো ঝোড়ো করে ঘাম হবে, কাঁদতে পারেন, কে জানে। মুখ টিপে হাসে। অদ্রিজার কথা শুনে শব্দ করে হেসে ফেলে সাইফান, তারপর অদ্রিজার চোখ রেখে বলে, তাহলে মনে হয় আপনার ভালোবাসাও অনেক ঝাল হবে। ঝাল না, স্পাইসি। চোখ টিপে উত্তর দেয় অদ্রিজা। তাদের কথার মাঝে ছোট ছোট হাসি, ঠাট্টা, চোখাচোখি, যেন জীবনের নতুন এক অধ্যায় শুরু হচ্ছে। অদ্রিজা ছেলেকে ঘুম পাড়িয়েছে, তারপর বারান্দার দিকে তাকায়। সেই কখন সাইফান বারান্দায় গেছে এখনো খবর নেই। তা দেখে বারান্দায় এসে দেখে সাইফান বসে আছে ব্যালকনিতে, হাতে একটা বই। ঘুমাবেন না? চিন্তা হচ্ছে? অদ্রিজা এই কথা শুনে কপাল কুঁচকায়, তারপর জিজ্ঞেস করে, কিসের? আমাদের। আপনি সত্যিই প্রস্তুত তো এই সম্পর্কের জন্য? অদ্রিজা তার পাশে এসে দাঁড়ায়। হালকা হাওয়ায় তার চুল উঠছে। সে সাইফানের দিকে তাকায়।
ডক্টর সাহেব, আমি যখন বলেছি আপনাকে মেনে নিয়েছি, তখন সেটা একটুও নাটক ছিল না। আপনার হাত ধরে আমি এগোতে চাই। আপনার ছায়ায় একটু শান্তি খুঁজতে চাই। সাইফান তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর কি মনে করে নিজের হাত বাড়ায়। অদ্রিজা ভরসা নিয়ে হাত রাখে তার হাতে। তাদের চোখে চোখ পড়ে। চোখে আগুন নেই, নেই বরফ, আছে শুধু এক শান্তির নদী। সেই নদীতে ভেসে যাক সব ভুল, সব দুঃখ, সব অতীত। সময় গড়ায় অনেক দিন, সবকিছুই যেন সময়ের সাথে তার বহমান ধারায় গড়াচ্ছে। অদ্রিজা আর সাইফানের সম্পর্ক আগে থেকে এখন অনেকটা নরম হয়ে এসেছে। অদ্রিজা চায় সাইফান নিজে থেকে অদ্রিজাকে নিজের সাথে মিশিয়ে নিক। সাইফান এখনও একটা গণ্ডির মাঝে আবদ্ধ, হয়তো তার সময় লাগবে। সকালের আলো বিছানার চাদরে মেখে আছে। সানাফ মায়ের কোল ঘেঁষে ঘুমাচ্ছে। পাশের চেয়ারটায় মাথা কাত করে বসে ঘুমুচ্ছে সাইফান। অদ্রিজা ধীরে উঠে বসে। চুলগুলো এলোমেলো। সানাফকে না জাগিয়ে উঠে এসে সাইফানের সামনে দাঁড়ায়। কোনো শব্দ না করে কিছুক্ষণ তাকিয়ে তাকে। এর মাঝেই নড়েচড়ে উঠে সাইফান, তাই অদ্রিজা এক গ্লাস পানি এগিয়ে দেয়। চোখ মেলে তাকায় সাইফান। হালকা ক্লান্তি, তবে চোখে একটা প্রশান্তি। আপনি এখানে ঘুমালেন কেন? আপনাদের পাহারা দিতে। ঠান্ডা স্বরে বলে, হাসে না। ডাক দিল আসতেন। দরকার ছিল না পাহারা দেওয়ার। কিন্তু আমি চাইলে। তাহলে? ভালোবাসার মতো শোনায়। মুচকি হাসে অদ্রিজা। সানাফকে নিয়ে পার্কে এসেছে অদ্রিজা আর সাইফান। অদ্রিজা একটা বেঞ্চে বসে, আর সাইফান ছেলেকে দোলনায় দিচ্ছে। চারপাশে শিশুর হাসি, সবুজ, একটা শান্ত নীরবতা। ডক্টর সাহেব। একটু থেমে বলে অদ্রিজা। আপনার কি এতিমখানা বানানোর কোনো ইচ্ছে আছে? সাইফান চমকে তাকায়। এই প্রশ্নটা কেন করলেন? কারণ আমি চাই। নিজের মতো একটা আশ্রয়, বাচ্চাদের জন্য। যখন আমি এতিমখানায় ছিলাম তখন থেকেই এই ইচ্ছে। কিন্তু আমি একা পেরে উঠব না। আপনি থাকলে হয়তো সাহস পাব। সাইফান কিছু বলে না। শুধু মাথা নেড়ে সম্মতি জানায়, হয়তো তাদের জীবনে একটুখানি আলো এসে পড়ে। ঠিক তখনই একটা গাড়ি এসে দাঁড়ায় রাস্তার একদম কিনারায়। হাই হিল, ওয়েভি চুল, ঠোঁটে লাল লিপস্টিক, উতরানো পোশাকে নামল রামিসা। সাইফান তাকিয়ে দাঁড়িয়ে যায়। অদ্রিজা যে চোখে রামিসারর দিকে তাকায়, এক অচেনা ঘৃণায় জমে ওঠে। সাথে মনে হয় সেই প্রথম দিনের মতো কয়েকটা থাপ্পড় গালে বসায়। মেয়েটা এত বেহা কেন? তার থাপ্পড়ের কথা কি ভুলে গেছে? হয়তো ভুলে গেছে, তাই তো এখানে আসতে পেরেছে। রামিসা এগিয়ে আসে। ঠোঁটে শীতল হাসি। তোমার পছন্দের স্ত্রীর সাথে দেখছি নতুন সংসার সুন্দরী চলছে। সরাসরি বলে ওঠে। তুমি এখানে কি করছো, রামিসা? সাইফানের গলায় রাগ নেই, শুধু ক্লান্তি। তুমি আমার সঙ্গে এভাবে করেছ বলেই এসেছি। আমি হারতে আসিনি সাইফান। তোমাকে ভুলতে পারিনি, জানো তো। এখনো তুমি আমার মধ্যে বেঁচে আছো। গলা কেঁপে ওঠে। অদ্রিজা এবার উঠে দাঁড়ায়। তবে তো আপনি অনেক দিন আগেই হেরে গেছেন। কারণ একজন পুরুষকে ধরে রাখতে হলে তাকে সম্মান করতে হয়, বিশ্বাস করতে হয়। আপনি সেগুলো করেননি। উল্টো কি করেছে তা নিশ্চয়ই মনে করিয়ে দিতে হবে না। কেন এসেছেন? রামিসা একটু ভীত হয়, সেই প্রথম দিনের চরগুলোর কথা মনে করে, তবুও দৃঢ় গলায় বলে, আমি সাইফানের সাথে কথা বলছি। তুমি আমার আর সাইফানের মাঝে কথা বলার কে? শীতল চোখে তাকায় অদ্রিজা। তার হাত উসখুস করছে। তবুও নিজেকে দমাতে চাইছে। সাইফান হয়তো অদ্রিজার অবস্থাটা বুঝল, তবুও কিছু বলল না। অদ্রিজা রামিসার প্রশ্ন শুনে শক্ত গলায় বলে, আমি তার বর্তমান। আপনি তার অতীত, যার পাতা বন্ধ হয়ে গেছে, আমি নিজের হাতে করেছি। সানাফ ততক্ষণে দোলনা থেকে নেমে এসে অদ্রিজার পিছনে লুকায়, তারপর মিনমিন কণ্ঠে বলে, মাম্মা, ওতে তলে দিতে বলো। রামিসা থমকে যায়। অদ্রিজা এই কথার বিপরীতে কিছু বলতে পারে না। সাইফান ছেলের কথা শুনে রামিসার সামনে সোজা হয়ে দাঁড়িয়ে শান্ত গলায় বলে, রামিসা, এবার চলে যাও। আমি চাই না আমার ছেলের সামনে তোমার কোনো অপমান হোক। রামিসা কাপা গলায় ছলছল চোখে বলে, তুমি আমার ভালোবাসাকে অপমান করলে সাইফান। আমি ফিরে আসব। সব নষ্ট করে দেব। তুমি যা নষ্ট করেছিলে সেটা আমরা গড়ে নিচ্ছি। এবার শান্তি দিয়ে যাও।
রামিসা গর্জে উঠে ফিরে যায়। পেছনে পড়ে থাকে তার জলভেজা অভিমান আর একটা নতুন সম্পর্কের অনরবৃত্তি। রাতে অদ্রিজা ছাদে দাঁড়িয়ে। বাতাসে তার ওড়না উঠছে। অদ্রিজা চোখ বন্ধ করে বাতাস অনুভব করে। সাইফান এসে পাশে দাঁড়ায়, তারপর শুধায়, আপনি কি ভয় পাচ্ছেন বধুয়া? না, বরং আরেকটু শক্ত হচ্ছি। জানেন, আপনাকে এখন ভয় পাই না, বিশ্বাস করতে ইচ্ছে হয়। সাইফান পাশে দাঁড়িয়ে অদ্রিজার ওড়না ঠিক করে দেয়। ভয় পাওয়ার মানুষ আমি নই, অদ্রিজা। আমি আপনার হওয়া মানুষ। তারপর ধীরে অদ্রিজার কপালে ঠোঁট রাখে। নিঃশব্দ এক চুক্তির মতো। মিষ্টি রোদ এসে পড়েছে জানালায়। সানাফ এখনো ঘুমিয়ে। অদ্রিজা ধীরে উঠে নরম তুলতুলে শাড়ি গায়ে জোড়ায়। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আছড়ায়। পেছনে থেকে একজোড়া হাত এসে কোমলে জড়িয়ে ধরে তাকে। ঘুম থেকে উঠে দেখি আমার ঘরে এত সুন্দরী একজন মেয়ে, বলে সাইফান। অদ্রিজা হেসে ফেলে। এই মেয়েটা আপনার বধুয়া মনে আছে তো? স্মৃতি ঝকঝকে। প্রতিটা সকালে আপনাকে দেখে ঘুম ভাঙলে মনে হয় জীবনটা এখন ধন্য। অদ্রিজা এবার সাইফানের দিকে মুখ ফিরিয়ে তাকায়, তারপর ঘাড়ের ওপর দুই হাত গলিয়ে দিয়ে ফিসফিস করে বলে, আপনার মুখে এমন কথা মানায় না ডক্টর সাহেব, তবে ভালো লাগে। সাইফান ঠোঁটের কোণে হালকা চুমু এঁকে দেয় অদ্রিজার। তারপর সহজ গলায় বলে, ভালো লাগার মধ্যে ভালোবাসাও থাকে জানেন। দুজনের চোখে এক ধরনের নরম ঝিলিক খেলে যায়। অনুভূতি চাপা থাকলেও গভীর, নিঃশব্দে তা প্রবল। বেশ কিছুদিন পর আজকে সাইফান ফ্রি হতে পেরেছে, তাই প্ল্যান করে সন্ধ্যার দিকে সাইফান আর অদ্রিজা একটা শান্ত লাইট মিউজিক ওয়ালা রেস্টুরেন্টে এসেছে। সানাফ তখনও বাসায়, বিশ্বস্ত কাজের লোকে নাসিমার তত্ত্বাবধানে। আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, বলে অদ্রিজা। বলেন। আপনার প্রিয় গানটা কি? সাইফান একটু চমকে যায়। তারপর বাহিরের দিকে তাকিয়ে বলে, একটা পুরনো হিন্দি গান, আভি না যাও ছোড়কে, কে দিল আভি ভাড়া নেহি। অদ্রিজা হেসে ফেলে। রেট্রো। রোমান্টিকতাও রেট্রো। আপনার প্রিয় গান? তুমি রবে নীরবে, হৃদয় মম। এই কথা শুনে চুপচাপ বসে থাকে সাইফান। চোখে জল চিকচিক করে। কেন কাঁদছেন? আপনার মুখে এমন গান শুনলে মনে হয় আপনি আমার হারানো সময় ফিরে পাওয়ার একটা সুযোগ, আরও আগে কেন এলেন না? আল্লাহ যখন মনে করেছে এখন সঠিক সময়, তখনই আমাকে আপনার জীবনে পাঠিয়েছে। অদ্রিজা ও সাইফান এখন এক নতুন জীবনে প্রবেশ করেছে। তাদের সম্পর্কের ভিত আরও দৃঢ় হয়েছে। রামিসা তার সমস্ত অভিমান ও প্রতিহিংসা নিয়ে ফিরে গিয়েছে, কিন্তু কিছুটা ভেঙে। তার কল্পনা থেকে সাইফান আর অদ্রিজার সম্পর্ক ভাঙা যাবে না। নতুন সম্পর্কের শক্তি, যা তারা একসঙ্গে তৈরি করেছে, রামিসার সমস্ত হুমকিকে পরাজিত করেছে। সাইফান ও অদ্রিজা বসে আছেন পার্কের এক কোণে, সানাফ খেলছে তার পাশে। সেই শান্ত পরিবেশে সাইফান অদ্রিজাকে বলে, আজকের দিনটা আমাদের জন্য বিশেষ। অদ্রিজা তার দিকে মিষ্টি হাসে, হ্যাঁ, প্রতিটি দিনই আমাদের জন্য বিশেষ হয়ে উঠছে। তাদের কথায় যখন শান্তি ছড়িয়ে পড়ছিল, তখনই একটা ফোন আসে সাইফানের। ফোনের ওপাশে রামিসা, যে এবার আরও এক ধাপ বাড়িয়ে নিয়েছে তার চক্রান্ত। রামিসা সাইফানকে হুমকি স্বরূপ বলে, তোমাদের শান্তির দিনগুলো আর বেশি দিন থাকবে না। আমি তোমার জীবন থেকে অদ্রিজাকে সরিয়ে দেব। সাইফান আর কোনো কথা না বলে ফোন রেখে দেয়। তার চোখে এবার এক ভয়ঙ্কর সিদ্ধান্তের ছাপ স্পষ্ট। সাইফান অদ্রিজার পাশে গিয়ে তাকে বলল, আরেকটি পাপের শাস্তি এড়ানো যাবে না। রামিসাকে আজকের মতো শিক্ষা দিতে হবে। অদ্রিজা শান্ত চোখে তাকায়, তারপর বলে, রামিসা কল দিয়েছিল। হুম। অদ্রিজা প্রতিক্রিয়া করল না, শান্তভাবে বসে রইল। তারপর ওরা সিদ্ধান্ত নেয় রামিসার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবার, যাতে রামিসা সাইফান ও অদ্রিজার জীবন থেকে সরে আসে। সাইফান তার প্রভাবশালী অবস্থান ব্যবহার করে রামিসাকে আইনের আওতায় এনে তার অতীতের অবিচারের জন্য যথাযথ শাস্তি দেবার চিন্তা করেছে, সাথে প্রমাণ তো আছেই। রামিসার বিরুদ্ধে আগেই মামলা করা হয়েছিল, এখন শুধু পরবর্তী চালের পালা। রামিসা একদিন গোপনে চেম্বারে ঢোকে সাইফানের। কিন্তু এবার সে একা না, সাথে পুলিশ। ডাক্তার হিসেবে ভুল চিকিৎসার অভিযোগ এনেছে এক প্রভাবশালী রোগীর নামে, যার সাথে রামিসার ষড়যন্ত্র। কিন্তু পুলিশ এসে তার পেছনের সব কাজের ডেটা তুলে ফেলে। জালিয়াতি, ব্ল্যাকমেইল, মানহানিকর অপপ্রচার, শিশু হুমকি, সব প্রমাণিত। রামিসা চেঁচিয়ে ওঠে, সাইফান,
আমি তোমায় ভালোবাসতাম। সাইফান একটুও গলা না তোলে শান্তভাবে বলে। ভালোবাসা মানে কাউকে ধ্বংস করা নয়, রামিসা। তুমি যেটা করেছ সেটা আবেগ নয়, সেটা অপরাধ। রামিসাকে হাতকড়া পরানো হয়। চোখে জল, ঠোঁটে ব্যর্থ এক উন্মাদনা। রামিসা জানে এবার তার পতন সম্পূর্ণ। এই অপমানজনক শাস্তির পর রামিসা চুপ হয়ে যায়। তার সমস্ত অহংকার, সমস্ত অহেতুক ভালোবাসার দাবি একেবারে ভেঙে পড়ে। জেলের মাঝে বসে আছে রামিসা। তারপর কিছু সময় পর সেখানে অদ্রিজা উপস্থিত হয়। তা টের পেতেই রামিসা চোখ তুলে তাকায়। অদ্রিজা হাসল। তা দেখে আরেকটু মিয়ে গেল রামিসা। সব হতাশা, ভঙ্গুরতা, অহংকার সব যেন এলোমেলো হয়ে আছে রামিসার। আগের মতো শক্ত অবস্থাও রামিসার নেই। অদ্রিজা ছোট গলায় ডাকে, রামিসা। রামিসা তাকায়। তা দেখে আবারও হাসে, তারপর শান্ত গলায় শুধায়, ভালো আছো? জবাব করে না রামিসা। থম মেরে বসে রয়। তা দেখে আবারও বলে, তেমার সাথে কিছু কথা বলতে এসেছি রামিসা। বলো, অদ্ভুত গলায় জবাব করে রামিসা। অদ্রিজা একটা লম্বা শ্বাস ফেলে তারপর বলে, আমি সরি। প্রথম দিন ওভাবে আচরণ করা আমার ঠিক হয়নি, তাই বলে আবার ভেবো না আমাকে সাইফান এখানে পাঠিয়েছে। আমি নিজেই এখানে এসেছি তোমার সাথে দেখা করতে। রামিসা কপাল কুঁচকায়, তারপর বলে, কেন এসেছ? কেন দেখা করা যায় না? কথাটা বলে হাসল অদ্রিজা। তা দেখে রামিসা মুখ কুঁচকে বলে, তোমার সাথে নিশ্চয়ই আমার দেখা করার মতো সম্পর্ক না। ঠিক বলেছ রামিসা। এবার কথাটা বলে হাসল অদ্রিজা। রামিসা দেখল, আজকে অদ্রিজার জায়গায় সে থাকলেও পারত। কি হতো যদি লোভ না করত? লোভ যে মানুষকে ধ্বংস করে সেটা রামিসা ভুলেই গিয়েছিল, তাই এত এত অহংকার তাকে মাটিতে এনে ফেলেছে। এবার ধুলোয়ও গুড়িয়ে দেব। রামিসা কিছু বলে না, আমারও মাথা নিচু করে থাকে। তা দেখে অদ্রিজা বলে, জীবনে ঠিক কতগুলো পাপ করেছ রামিসা? অদ্রিজার কথা না বুঝে প্রশ্নবিদ্ধ চোখে তাকালো রামিসা। অদ্ভুত প্রশ্ন। সে ঠিক কি ভুল করেছে তার জন্য পাপ হয়েছে? বলতে পারল না রামিসা। চুপ করে রইল। অদ্ভুত পীড়া দিচ্ছিল মনের মধ্যে। অদ্রিজা আবারও সফল, সে রামিসাকে বাগে আনতে পেরেছে। রামিসা আগে থেকে মানসিকভাবে ভেঙে পড়েছে। আর এই ভাঙ্গনটাই অদ্রিজার ম্যানিপুলেট করার মূল অস্ত্র। তাই মুখটা দুঃখী দুঃখী করে বলে, বলো তো কি ভুল করেছ? রামিসা চুপ করে মনে করতে থাকে সে কি ভুল করেছে। সাইফানকে ঠকিয়েছে, ভিন্ন পুরুষের সাথে মেলামেশা করেছে, সাইফানের কলিগের সাথে সম্পর্ক স্থাপন করেছে। সেখানে লোকটা শুধু লোভ দেখিয়েছে। এমন একটা সময় এসে লোকটা রামিসাকে রেখে অন্যত্র বিয়ে করে নিয়েছে। সাথে রামিসা নিজেও টের পেয়েছে সে কোনো দিন আর মা হতে পারবে না। অন্য মানুষদের সাথেও কথা বলার চেষ্টা করেছে, কেউ বলেনি। তাই তো রামিসা ভেবেছিল সাইফানের কাছে আবারও ফেরতে আসবে। তবে সে ভুলে গিয়েছিল সাইফানের এখন অদ্রিজা নামের একটা ঢাল আছে। রামিসা এখন নিঃস্ব। নিজের বলতে কেউ নেই, কিচ্ছু নেই। সব কথা ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে তারপর মুখ কালো আধারে ডুবিয়ে নেয়। তা দেখে অদ্রিজা মনে মনে হাসল, তারপর বলে, লোভ মানুষকে ধ্বংস করে জানো? জানি। মন্ত্রমুগ্ধের ন্যায় সাথে সাথে জবাব এলো। তুমি কি করেছ? সাইফানেকে ঠকিয়েছি, লোভ করেছি। লোভের একমাত্র শাস্তি কি জানো? মৃত্যু। তোমার এখন কি করা উচিত? মরে যাওয়া। এই পর্যন্ত এসে থামে অদ্রিজা। ব্যাস, তার কাজ হয়ে গেছে। সে তার মায়ের মতো সংসার করে নিজের জীবন দেব না। সংসারের জন্য জীবন নেবে, তবে কৌশলে। এই যে সে কৌশলে এখন যা করেছে তাতেই তার হবে। তাই ফিসফিস করে অদ্রিজা রামিসাকে বলে, বেস্ট অফ লাক ফর ইউর নিউ জার্নি রামিসা। সাইফান ও অদ্রিজার সম্পর্ক অটুট থাকে। তাদের মাঝে গভীর বিশ্বাস ও ভালোবাসা প্রতিটি ক্ষণে আরও বেশি শক্তিশালী হয়। সাইফান ও অদ্রিজা ছাদে বসে। নরম বাতাস, চুপচাপ তারা দেখে আকাশ। রামিসার বিচার হচ্ছে, শান্তি লাগছে। সাইফান প্রশ্ন করলে অদ্রিজা ফিরে তাকিয়ে জবাব জোরে, শান্তি নয়, একটা বোঝা নেমে গেছে শুধু। আসল শান্তি আমি যখন আপনার মাথায় প্রথম হাত রেখেছিলাম সেদিন পেয়েছিলাম। আপনি সেদিন মাথায় হাত রেখে নিজেও জানেন না কতগুলো দিন পর শান্তির সাথে পরিচয় করিয়ে দিয়েছেন বধুয়া। অদ্রিজা সাইফানের দিকে তাকিয়ে বলল, আমাদের জীবন শুধু একসাথে হবে, কোনো বাধা আর থাকবে না। সাইফান মৃদু হাসে, বধুয়া, আমাদের এখন শুধু একে অপরকে দরকার, আর কিছু নয়।
অদ্রিজা ধীরে মাথা হেলিয়ে দেয় সাইফানের কাঁধে। নরম গলায় বলে, চলুন, নতুন জীবন শুরু করি। ঠিক একদম নতুন করে। রাতে ঘুমোতে গেলে অদ্রিজা সানাফকে বুকে লেপ্টে শুয়ে থাকতে দেখে সাইফান ধীর গলায় শুধায়, বধুয়া? হুম। অদ্রিজা পিরিনে না তাকিয়েই জবাব করতেই সাইফান গম্ভীর কণ্ঠে বলে, আপনি কাছে আসবেন নাকি আমি? আমি। ছোট গলায় জবাব দিল অদ্রিজা। তা শুনে সাইফান বলে, ওকে দেন, কাম টু মি। কথাটা শেষ হতেই অদ্রিজা এগিয়ে এসে সাইফানের বক্ষে মাথা রাখে। সাইফান তাকিয়ে দেখল, তারপর আবারও সানাফের দিকে তাকায়। সে গভীরনিদ্রীয় আচ্ছন্ন, তাই আবারও অদ্রিজার পানে তাকিয়ে তার কেশে হাত বুলায়। অদ্রিজা চোখ বন্ধ করে থাকে অনেকটা সময়, তারপর সাইফানের উদ্দেশ্য বলে, আপনার বয়স কত? হুট করে এমন প্রশ্ন করায় কপাল কুঁচকায় সাইফান। তারপর স্বাভাবিক গলায় বলে, 31। সাথে সাথে চমকে উঠে অদ্রিজা। সরে এসে চোখ বড় বড় করে সাইফানের দিকে তাকিয়ে হতভম্ব গলায় বল, খোদা, আপনি এত বুড়ো! জানেন আপনার আর আমার বয়সের ডিফারেন্স কত? সাইফানের হাসি পেল। মেয়েটা ম্যাচিউর হলেও মাঝে মাঝে এত দুষ্ট আর বাচ্চামি করে। তাই সেও না জানার ভান করে বলে, কত মিসেস ইয়াজিদ? 12 বছরের। এমনভাবে বয়সটা বলল যেন সাইফান খুব ভুল করে ফেলেছে অদ্রিজাকে। সাইফান সেদিকে পাত্তা দেয় না, উল্টো অদ্রিজার হাত টেনে নিজের বক্ষের উপর ফেলে বলে, হতাশ হবেন না ম্যাডাম, একদম পুষিয়ে দেব। কোনো অভিযোগ থাকবে না। কথাটা প্রথমে বুঝতে না পারল, যখন কথাটার অর্থ বুঝতে পেরেছে চোখ মুখ লাল হয়ে উঠল মেয়েটার। সাথে মুখ লুকাল সাইফানের বুকে। তা দেখে শব্দ করে হেসে ফেলে সাইফান। সকালবেলা খবর এলো রামিসা জেলে সুইসাইড। গভীর রাতে ওয়াশরুমে করেছে, তাই কেউ টের পায়নি। অদ্ভুত ব্যাপার হলো, এই খবর শুনে অদ্রিজা একটুও বিচলিত হয়নি। সাইফান ভাবল হসপিটালের যাবে, এর মধ্যে বাসায় কলিং বেল বেজে। অদ্রিজা সাইফানকে বলে, আপনি অপেক্ষা করুন, আমি দেখছি। তাই সাইফানও কিছু বলে না। অদ্রিজা ধীরে এগিয়ে এসে দরজা খুলতেই অচেনা এক মেয়েকে দেখে থমকায়। তারপর পিছনে ফিরে তাকায়। সাইফান একটু বিচলিত হয়ে বলে, সাবরিনা তুই? সাবরিনা জবাব করল না। ঘরের মাঝে প্রবেশ করে অদ্রিজার মুখ একবার দেখে তো একবার সাইফানের মুখ দেখে বলে, ও তো সিজানের হবু স্ত্রী। কিন্তু ও তোমার বাসায় কেন ভাইয়া? পর্দা ধরে দাঁড়িয়েছিল সানাফ। ফুপিকে দেখেই দৌড়ে এসে ঝাপটে ধরে তারপর বলে, পুপি, এটা মাম্মাম। সাবরিনা হতভম্ব হয়ে আছে। অদ্রিজাও বুঝল এটা সাইফানের ছোট বোন। অদ্রিজা কিছু বলার আগে সাইফান বলে, আমার কথা শোন, তুমি বিয়ে করেছ? হুম। তাই বলে ভাগিনার হবু স্ত্রী। আম্মা আর বড় আপা নিচে দাঁড়িয়ে আছে। রামিসা সুইসাইড করেছে, তা নিশ্চয়ই শুনেছ। ভাগ্য ভালো আমি একা উপরে এসেছি। বড় আপা এসে এই মেয়েকে দেখলে কি হতো? শান্ত চোখে তাকালো সাইফান, তারপর গম্ভীর গলায় শুধায়, মা আর বড় আপাকে আসতে বল। তারপর অদ্রিজার পানে তাকিয়ে বলে, আপনি সানাফকে নিয়ে ঘরে যান। অদ্রিজা কথা অমান্য করল না। সাবরিনাকে ধীরে সালাম দিয়ে ছেলেকে নিয়ে রুমে চলে যায়। সাবরিনার মাথা প্রায় এলোমেলো। হচ্ছে কি এসব? ঢোক গিলে মাকে ফোন দেয়। সেও দেরি করে না, উপরে উঠে আসে সাইফানের মা আর বড় আপা। দরজা খোলাই ছিল। রুমে প্রবেশ করতেই সাবরিনা বলে, মেজো ভাই বিয়ে করেছে। হতবার হয়ে যায় সাইফানের মা। বড় আপা চোখ মুখ কুঁচকে বলে, কই, আমাদের তো বলে নাই। কারে বিয়া করছে? আবারও বুড়ি ছুরি ধইরা বিয়া করছে তাই না? আগের বারও পাকনামি করছে, এইবারও? মা তোমার পোলারে বোঝাও। বড় আপার কথা শেষ হলেই সাবরিনা বিরক্ত নিয়ে বলে, আপা থামো। কোনো বুড়ি ধরে না। তোমার পোলার হবু বউরে বিয়া করছে। কি? কি? একই সাথে সাইফানের মা আর বড় আপা জিজ্ঞেস করে। তারপর বড় আপা চোখ বড় বড় করে বলে, এই সাবু কারে বিয়া করছে সাইফান? সিজানের হবু বউ মানে অদ্রি। উই মায়া তো পালাইছে। সাইফান ওরে পাইল কই থেকে? সাবরিনা আবারও বিরক্ত হয়, তারপর বলে, মায়া পালাইছে, তাও এত খুঁজাখুঁজি করে পাও নাই কেন, এইটা কখনো ভাবছ? কারণ উই মায়া মেজ ভাইয়ের বাসায়। তারই বউ, অদ্রিজা। এবার সবাই বোকার থেকেও বাকরুদ্ধ হয়ে সাইফানের দিকে তাকায়। সাইফান এখনো শান্ত, শীতল ও নির্লিপ্ততা। তা দেখে বড় আপা জিজ্ঞেস করে, তুই এটা কি কইরা করতে পারস সাইফান? সব রাইখা আমার পোলাডার হবু বউ। সাইফান চোয়াল শক্ত করে তারপর শান্ত গলায় বলে,
তোমার ছেলের ব্যাপারে আমার নিশ্চয়ই কিছু বলা লাগবে না আপা। তাই বলে তুই? তেমন কিছু না আপা। তাহলে কেমন কিছু সাইফান বাবা? লোকে শুনলে ছি ছি করবে, তুই তোর ভাতিজার হবু বউ নিয়ে চলে এসেছিস। তাকে বিয়ে করেছিস। সাইফান শান্ত চোখে তাকিয়ে বলে, কিছুদিন পর বাবুও হবে আম্মা। এসব নিয়ে টেনশন করবেন না তো। সাবরিনা এর মধ্যে সিজানকে কল দিয়েছিল, সেও চলে এসেছে। এই কথা শুনে দরজার সামনে দাঁড়িয়ে হতবাক গলা বলে, মামা। কেমনে করলে এসব? সাইফান মুখ ঘুরিয়ে দরজার দিকে তাকায়, তারপর বলে, যেমনটা তুই আর রামিসা করেছিলি। তবে রামিসা তখন আমার স্ত্রী ছিল। আমি ঝামেলা অপছন্দ করি, আর রামিসা মাফ চাওয়ায় সবার বুঝানোতে আমি সব মাফ করেছি। কিন্তু অদ্রিজা তোর বউ ছিল না। না, ও তোকে পছন্দ করত। কেন করতো না, বাকি হয়েছে সেদিন রেস্টুরেন্টে কি হয়েছে তা মনে করিয়ে দিতে হবে না। সিজান নিজের রাগ ধরে রাখতে পারল না। কিছুটা চেঁচিয়ে বলে, অদ্রিজা, এই অদ্রি, কই তুই? আমি আগেই জানতাম তোর মাঝে ঘাপলা আছে। আমারে ভাল লাগে নাই। ভাল লাগছে আমার মামারে। কই তুই, বের হ। চেঁচামেচিতে সাইফান একদমই শান্ত রইল। অদ্রিজা রুম থেকে সব শুনছে তা সাইফান জানে, তাই কিছুক্ষণ তাকিয়ে থেকে শান্ত গলায় অদ্রিজাকে ডাকে, অদ্রিজা, কাম আউটসাইড। ঢোক গিলল অদ্রিজা, তারপর ভীতু মুখে রুম থেকে বেরিয়ে আসতেই সবাই অদ্রিজার দিকে তাকায়। অদ্রিজা সবুজ রঙের একটা শাড়ি পরা। সবাইকে দেখে মাথায় কাপড় তুলে নিয়ে সাত গলায় সালাম দিতেই সিজান গর্জে উঠে, মাগি এখন ভদ্র সাজস কেন? আমারে ভাল লাগে না, অথচ এক বাচ্চা সহ বিবাহিতা বেডা ভাল লাগে। নোংরা ভাষা শুনে চোখ মুখ খিচে ফেলে অদ্রিজা। সিজানকে আগে থেকেই অদ্রিজার পছন্দ না। তবে সবাইকে চমকে দিয়ে শক্তপোক্ত একটা চড় পড়ে সিজানের গালে। সবাই চমকে যায়, সিজান এক চড়ে জায়গা থেকে সরে যায়। নাক থেকে গলগলিয়ে রক্ত বেরিয়ে আসে আর সাইফান শান্ত গলায় বলে, জাস্ট স্টপ। ও শিট। মামি হয় তোর। সম্মান দিয়ে কথা বল। সিজান অবাক চোখে তাকিয়ে আছে, অদ্রিজা প্রতিক্রিয়াহীন চেয়ে আছে। ঘরের বাকিরাও অবাক হয়। সাইফান যথেষ্ট শান্ত স্বভাবের ছেলে, তাকে দিয়ে এমন কথা বা এমন ব্যবহার কেউই আশা করেনি। সাইফান একটু এগিয়ে এসে আবারও বলে, রামিসার সাথে কি করেছিস তা মনে করিয়ে দিতে হবে। আর তুই কখনো অদ্রিজাকে ডিজার্ভই করিসনি। তাই অদ্রিজার ব্যাপারে তোর মুখ থেকে একটা কথা বের হলে উই মুখ আমি কি করব আমি নিজেও জানি না। বড় আপা চেঁচিয়ে উঠে বলে, সাইফান, তুই আমার পোলাডারে এমনে থাপ্পড় মারলি, তাও এমন একটা মায়ার লইগা। এমন একটা মেয়ে আমার বউ। বড় আপা, যে কেউ তার ব্যাপারে, তার সাথে যা তা আচরণ করবে তা আমি চুপ করে দেখব, তা ভাবলে খুব ভুল করছো। এক ভুল দ্বিতীয়বার পছন্দ না আমার। আশা রাখবো কেন ভুলের কথা বলেছি তা তোমাদের বোঝাতে হবে না। বড় আপা চুপ হয়ে যায়। সাইফানের মা কিছু বলার পূর্বে ও গম্ভীর কণ্ঠে বলে, আপনারও যদি বড় আপার মতো কিছু বলার ইচ্ছে থাকে তাহলে আপনি আসতে পারেন আম্মা। সাইফানের মা সব কিছু দেখেছেন। বয়স হয়েছে এতটুকুতে যা বুঝলেন তাতে বুঝলেন তার ছেলে ভালো আছে। একজন মায়ের কাছে এর থেকে বড় কিছু হতে পারে না। তাই তিনিও শান্ত গলায় বলে, আমি এমন কিছুই বলবো না। বৌমা, আমায় ধরো, আমি দাদু ভাইয়ের কাছে যাব। যার চলে যেতে ইচ্ছে করছে তারা যেন চলে যায়। কথাটা শুনে সাবরিনা অপমানিত বোধ করে। সে মাথা গরম অবস্থায় কি করে ফেলেছে নিজেও জানে না। তাই সে মাথা নিচু করে বলে, আমি সরি মেজো ভাই। হুট করে সিজানের হবু মানে অদ্রিজা ভাবিকে দেখে বেশি রিয়েক্ট করে ফেলেছি। তারপর অদ্রিজার দিকে তাকিয়ে বলে, আমি সরি ভাবি। সানাফের সাথে একটু দেখা করব। তারপর সবাই সানাফের কাছে রুমে চল যায়। সাইফানের বড় আপা রাগ করে সিজানকে নিয়ে দরজার দিকে চলে যেতে বলে, যা করলি ঠিক করিসনি সাইফান। সাইফান শান্ত গলায় বলে, যে যেটা ডিজার্ভ করে সে সেটাই পাবে। শুধু মনে রাখবে, পাপ বাপ কেউ ছাড়ে না। সবাই চলে যেতেই সাইফান রুমে চলে যায়। সেখানের পরিস্থিতি এখন স্বাভাবিক। তাই অদ্রিজা বলে, আপনারা বসুন, আমি চা কফি করে আনছি। কথাটা বলেই রুম থেকে বের হতেই দরজার বেল বাজে। অদ্রিজা নিজের রুমের দিকে তাকালো। এখন আবার কে এলো? তাই কপাল কুঁচকায়, তারপর দরজা খুলতেই সিজানকে দেখে ভড়কে যায় আর বলে, আপনি? কথাটা বলার সাথে সাথে সিজান অদ্রিজার হাত চেপে ধরে আর বলে, খুব তেজ তোর, তাই না? আমারে রিজেক্ট করে আমার মামারে বিয়া করছিস। এই তেজ আমি বাইর করমু তোর। আয় আমার সাথে।
অদ্রিজাকে টেনেটুনে বের করে নিয়ে আসে সহজান। অদ্রিজা ভীষণ মোচড়ামুচড়ি করতে করতে সিঁড়ির হ্যান্ডেল ধরে, তবে সিজান এত জোরজবরদস্তি করার কারণে অদ্রিজা ছটফটিয়ে উঠতেই অসাবধানতা বশত ধাক্কা লগে যায়। মুহূর্তেই সব শান্ত। সিজান গড়িয়ে কতগুলো সিঁড়ি ডিঙ্গিয়ে গেল, বুঝল না অদ্রিজা। তবে ভয় পেয়ে গেল মেয়েটা। তাই দ্রুত আশেপাশে তাকিয়ে দ্রুত নিজের বাসায় ঢুকে শ্বাস ফেলে শাড়ির আঁচল দিয়ে ঘাম মুছতেই এক পুরুষালী গলায় প্রশ্ন ভেসে আসে, ওখানে কি করছেন? আপনি না চা কফি বানাতে এলেন? চমকে যায় অদ্রিজা, তারপর ঢোক গিলে বলে, কিছু না, এমনি দেখতে এলাম দরজা ঠিকমতো আটকেছেন কিনা। ওহ, দ্রুত আসুন, আম্মা আপনার সাথে কথা বলবে। আর আম্মার চায়ে সুগার কম দিয়েন, তাই বলতে এসেছিলাম। আচ্ছা। কিছু সময় পর সাবরিনার ফোনে বড় আপার কল এলো। তা দেখে সবাই ওর দিকে তাকায়। সাবরিনা কল রিসিভ করতেই চমকে যায়, তারপর ঢোক গিলে বলে, সিজান সিঁড়ি থেকে পড়ে গেছে, ওকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। তোমরা কি কেউ যাবে? সাইফান একটু চমকায়, তারপর কেন যেন অদ্রিজার দিকে তাকায়, তবে অদ্রিজা প্রতিক্রিয়াবিহীন বসে আছে। তাই সাইফান বলে, আমার শরীর ভালো লাগছে না, তোরা যা। সাবরিনা একবার অদ্রিজার পানে তাকায়, একবার মায়ের পানে তাকায়। তারপর সাবরিনা চলে যায়। সাইফান আর অদ্রিজাও প্রতিক্রিয়াবিহীন ওর চলে যাওয়া দেখে। সবাই চলে যেতেই সাইফানের আম্মা বলে, বিয়ে করেছিস কবে? সাইফান শান্ত চোখে মায়ের মুখ পরোক্ষ করে অদ্রিজার পানে তাকায়, তারপর বলে, সিজানের বিয়ে হবার কথা যেদিন সেদিন। মানে ভাগিনার বিয়ের দিনই মামার বিয়ে, তাও ভাগিনার হবু বউ। কথাটা বলেই তিতি হেসে ফেলল। এতে অদ্রিজা আর সাইফান দুজনই একটু লজ্জা পেল। তারপর সাইফানের মা বলে, আনুষ্ঠানিক বিয়ের ব্যাপারে কি ভেবেছিস? ভাবিনি এখনো আম্মা। আপনারা চাইলে খুব শিগগিরই আমি বাসায় যেয়ে তোর বাবার সাথে কথা বলবো। এখন আমার যেতে হবে। ভেবেছিলাম রামিসাকে দেখতে যাব, তবে এখন আর এত ঝামেলা দেখে মন টানছে না। আমি বরং বাসায় যাই। তুই আমায় একটু নিচে দিয়ে আয়, গাড়ি এসেছে, যেতে পারবো। তারপর সাইফান সম্মতি জানিয়ে সাইফানের মাকে দিয়ে আসে। রাতে সাবরিনা কল দেয় সাইফানকে, তারপর জানায় সিজান আউট অফ ডেঞ্জার হলেও সে তার পিতৃত্ব ক্ষমতা হারিয়েছে। এই কথা শুনে সাইফান নিশ্চুপ ছিল। অদ্রিজাও পাশে ছিল। কথাটা শুনে সে উঠে যায় পাশ থেকে। সাইফান একটু আধটু কথা বলে কল কেটে দেয় আর ভাবে সিজান সবসময়ই এইসব নিয়েই থাকত। আর তার পরিণতি কতটা ভয়ঙ্কর। অথচ তার অগোচরে রয়ে গেল আরও একটা সত্যি, অদ্রিজা, যে কিনা তার মায়ের মতো একটা ভুল পথ বাছাই করেছে। তার মা যেমন আত্মহত্যার সিদ্ধান্ত নেবার সময় নিজের বাচ্চার কথা ভাবেনি, নিজের আবেগ ও ভুলকে প্রাধান্য দিয়েছে, অদ্রিজাও নিজে ভালো থাকা ও নিশ্চিন্তে থাকার জন্য পরোক্ষভাবে উস্কানি দিয়ে খুন করছে। আরেকজন থেকে নিজের পিতৃত্ব ক্ষমতা ছিনিয়ে নিয়েছে। এটা দ্বারা এই প্রমাণিত যে স্বার্থপরতা মানুষকে বিপথগামী করে, হিতাহিত জ্ঞানশূন্য করে। ভালো থাকতে কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে। 2 মাস পর আকাশে হালকা মেঘ, ছাদে লাইটিং ঝুলছে। একটা ছোট্ট আড়ম্বরহীন অনুষ্ঠানে সাইফান আর অদ্রিজা তাদের আনুষ্ঠানিক বিয়েটা সেরে নিচ্ছে। সানাফ সাদা পাঞ্জাবিতে দৌড়ে এসে মায়ের আঁচল ধরে বলে, মাম্মা, আবাল বু। অদ্রিজা হাসতে হাসতে জবাব দেয়, উহু, আমি তোমার মাম্মা, কিন্তু এখন থেকে আমি তোমার পাপার বউ। সানাফ মুচকি হাসে। আর সাইফান ছেলেটাকে কোলে তুলে নিয়ে বলে, আমরা দুজনেই এখন তোর, ভাগ করবি না কাউকে। 6 মাস পর একটা বিকেল, অদ্রিজা বারান্দায় বসে চা খাচ্ছে। চুলে হালকা তেল, ঢিলেঢালা কামিজে তার গা জড়িয়ে থাকা নতুন মাতৃত্বের ছোঁয়া। সাইফান এসে পাশে বসে চায়ের কাপ নিয়ে, শরীর কেমন আজ? বমি একটু কমেছে। বেবিটা খুব বিরক্ত করছে। সারাদিন ঘুমাতে মন চায়। তাই তো লাগছে, আপনার মুখটা আগের থেকে অনেক শান্ত। আপনি কি আমাকে বিরক্তিকর মোটা বলতে চাইছেন? না, আমি বলছি আপনাকে এখন মার মতো দেখাচ্ছ। অদ্রিজা হাসে। মা হচ্ছি, ভাবতেই কেমন জানি লাগছে। এইবার আপনার কোলে বাচ্চা থাকবে, পাশে আমি। সানাফ আমাদের বাচ্চাদের ভাই হবে, ঠিক আগলে রাখবে। 5 মাস পর সাইফান রাঁধছে রান্নাঘরে। ডিম, খিচুড়ি আর পুঁই শাক। অদ্রিজা হেঁটে এসে হালকা রাগে বলে, আপনি রান্নাঘরে ঢুকেছেন কেন? আমি ঠিক আছি। আপনি এখন শুধু আমার না, দুইজনের দায়িত্ব। আপনাকে কিছুতেই ক্লান্ত হতে দেবও না। অদ্রিজা কিছু সময় চুপ রইল, তারপর হালকা কাপা গলায় ছলছল চোখে তাকিয়ে বলে, আপনি জানেন না সাইফান,
আমি কতবার এমন একটা পরিবারের স্বপ্ন দেখেছি যেটা আমার মা কখনো পায়নি। আপনি সেটা করে দিচ্ছেন আমার জন্য। সাইফান হাত ধুয়ে এসে আলতোভাবে তাকে জড়িয়ে ধরে শান্ত গলায় শুধায়। আপনাকে শুধু ভালোবাসি না, আপনার অতীতের ভাঙাগুলোও ভালোবাসি। কারণ সেগুলো না থাকলে আপনি এতটা মজবুত হয়ে উঠতেন না। আর না আমাকে এভাবে সামনে রাখতে পারতেন। রাত 2টা। হাসপাতালের সাদা আলোয় ভিজে উঠেছে সময়। সাইফান অপারেশন থিয়েটারের বাইরে হাঁটছে পায়চারি করে। নিচু গলায় বারবার শুধু একটাই কথা বলছে। সব ঠিক হোক, প্লিজ সব ঠিক হোক। প্রায় 3 ঘন্টা পর নার্স এসে জানায়, মেয়ে হয়েছে। মা মেয়ে দুজনই সুস্থ। সাইফান নিঃশ্বাস ছেড়ে দেয়, হাসে, ভেঙে পড়ে। চোখে জল এসে জমে, কিন্তু মুখে হাসি। ঢোক গিলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। এটাই বোধহয় তার প্রাপ্তি ছিল, তাই হয়তো আগের দিনগুলো এত বিভৎস ছিল। সব আল্লাহর দান। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। 1 বছর পর একটা ছোট্ট কেক, হরেক রকমের বেলুন দিয়ে সাজানো সারা বাসা। ছোট্ট বাবুর নাম রাখা হয়েছে অদ্রিকা। সানাফ বোনকে কোলে নিতে চায়, আর অদ্রিজা হেসে বলে, বাবা, অদ্রিকা এখনো ছোট। তুমি ওর দাদা, আগলে রাখবে, তাই তো? সানাফ গম্ভীর মুখে হেসে ফেলে। আর সাইফান মেয়েকে কোলে তুলে নিয়ে বলে, এই মেয়েটা আর তার মা, আমার 2টা আশীর্বাদ। অদ্রিজা তাকিয়ে থাকে। একটা পূর্ণ জীবন, যার শুরুটা ছিল ধ্বংস থেকে, এখন দাঁড়িয়ে আছে ভালোবাসা আর সাহসের এক পাহাড়ে। এক বিকেল। সাইফান, অদ্রিজা, সানাফ আর অভ্রিকা সবাই একসাথে বসে আছে ছাদে। বাতাসে শান্তি, চোখে প্রশান্তি। অদ্রিজা ধীরে সাইফানকে বলে, এই জীবনটা যেন থেমে না যায়। এভাবেই ভালোবাসা, বোঝাপড়া আর একসাথে থাকা চলুক সারা জীবন। সাইফান সম্মতি স্বরূপ চুপচাপ তার হাত ধরে। সানাফ পেছনে থেকে হেসে বলে, আমি চকলেট খাব। আর বনুকে কোলে নেব। সবাই হেসে ওঠে। আকাশে সূর্য ডুবে যায়, কিন্তু ভালোবাসার আলো এক বিন্দুও কমে না। এভাবেই চলছে বধুয়া আর তার ডক্টর সাহেবের পথ চলা। জল